নদীতে নৌকা ভ্রমণে গিয়ে হঠাৎ ঝড় উঠলে নৌকা উল্টে যাবার উপক্রম। শ্বশুরজি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং সেই মুহূর্তে আমার গলায় মুখ রেখে এমন একটা গোপন ইচ্ছার কথা বললেন যা শুনে আমার শরীর কেঁপে উঠল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নিহারিকা সেনগুপ্ত। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম দেবদীপ সেনগুপ্ত, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিতম আর অনুশ্রী। রিতম 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। অনুশ্রী 14 বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। এপ্রিল মাসে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম সবাই। সেখানে বড় একটা নদী আছে। শ্বশুরজি বললেন নৌকায় চড়ে ঘুরে আসতে। আমি আর তিনি দুজনে একটা ছোট নৌকায় উঠলাম। মাঝি নৌকা চালাতে লাগল। নদীর মাঝখানে গেলে হঠাৎ আকাশে মেঘ জমে এলো। বাতাস দ্রুত বইতে শুরু করল। মাঝি বলল দ্রুত তীরে ফিরতে হবে, কিন্তু ততক্ষণে ঢেউ বড় হয়ে উঠেছে। নৌকা দুলতে শুরু করল প্রচণ্ডভাবে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। শ্বশুরজি তৎক্ষণাৎ আমার পাশে এসে বসলেন, আমাকে তার বুকে জড়িয়ে ধরলেন। বললেন, আমাকে ধরে থাকো, যা হবার আমরা একসাথে সামলাব। ঝড়ের শব্দে চারপাশ কানে তালা লাগানোর মতো। নৌকা একপাশে হেলে গেল। আমি শ্বশুরজির গলা জড়িয়ে ধরলাম। তিনিও আমাকে আরও শক্ত করে চেপে ধরলেন। আমার কানের পাশে তার নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। হঠাৎ তিনি আমার কানে মুখ নিয়ে এসে ফিসফিস করে বললেন, যদি আজ আমরা বেঁচে ফিরি, আমি তোমাকে আমার গোপন রহস্যের কথা বলবো। আমি চমকে তার মুখের দিকে তাকালাম, কিন্তু ঝড়ের মধ্যে তিনি আমার গলায় মুখ রেখে চালিয়ে গেলেন। আমি প্রতি রাত স্বপ্ন দেখি তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো একটা পুরনো মন্দিরের সামনে। সেখানে একটা গোপন ভাণ্ডার আছে। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু আমি আর একাই রহস্যের ভার বহন করতে পারছি না। আজ যদি মৃত্যু হয়, তবে অন্তত তোমাকে বলে যেতে পারবো যে আমাদের পরিবারের সাথে জড়িয়ে আছে এক অবিশ্বাস্য ইতিহাস। নৌকা ভয়ঙ্করভাবে দুলছিল, কিন্তু আমার মনোযোগ সব তার কথায়। তিনি আমার চুলে হাত বুলিয়ে বললেন, তুমি যদি রাজি থাকো, আমরা এই ঝড় কেটে গেলে সেই পুরনো মন্দিরে যাব, সুন্দরবনের গভীরে। সেখানে লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া একটা ধনভাণ্ডার। আমি তোমাকে সেই জায়গাটা দেখাব। ঝড়ের ভয়ের চেয়ে তার কথার রহস্য আমার ভেতরে বেশি তোলপাড় সৃষ্টি করল। মনের একটা লুকানো কোণে আমি অনুভব করলাম এক অদ্ভুত কৌতূহল। তার বুকে মাথা রেখে ভাবলাম, যদি সত্যি এমন কিছু থাকে। কিন্তু মুখে দৃঢ়ভাবে বললাম, বাবা, আপনি কি বলছেন? এখন শুধু ভাবুন কিভাবে এই ঝড় থেকে বাঁচব। মাধি পুরো শক্তি দিয়ে নৌকা সামলাতে চেষ্টা করছিল। বৃষ্টি শুরু হয়ে গেল প্রবল বেগে। আমার শাড়ি পুরো ভিজে গেল। শ্বশুরজি তার গামছা দিয়ে আমার মাথা ঢেকে দিলেন। তারপর আবার আমাকে জড়িয়ে ধরে বললেন, শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। যদি আজ আমার কিছু হয়, তুমি আমার ট্রাঙ্কের ভেতর একটা লাল রঙের ডায়েরি পাবে। সেখানে সব লেখা আছে, মানচিত্র, গল্প, ইতিহাস সব আছে। আমি ভয়ে তাকে আরও জোরে জড়িয়ে ধরলাম। বললাম, না বাবা, আপনার কিছু হবে না, আমরা সবাই বেঁচে ফিরব। ঝড় প্রায় 20 মিনিট ধরে চলল। তারপর আস্তে আস্তে শান্ত হতে লাগল। মাঝি কোনো মতে নৌকাটা তীরে নিয়ে এলো। আমরা নামলাম। সবাই দৌড়ে এসে আমাদের জড়িয়ে ধরল। দেবদীপ আমাকে জিজ্ঞেস করল, তুমি কি কাছো? কোনো সমস্যা হয়নি তো? আমি মাথা নাড়লাম, কিন্তু মনের ভেতরে শ্বশুরজির কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। রাতে বাড়িতে ফিরে এসে আমি শ্বশুরজির ঘরের দিকে তাকালাম। তিনি আমার দিকে একবার তাকিয়ে চোখ টিপলেন, যেন বলছেন, আমার কথা ভুলো না। পরদিন সকালে শ্বশুরজি আমাকে ডেকে পাঠালেন। বাড়ির পেছনের বাগানে গেলাম। তিনি একটা পুরনো ট্রাঙ্ক নিয়ে বসে আছেন। আমাকে দেখে বললেন, এসো, বসো, তোমাকে অনেক কিছু জানাতে হবে। আমি তার পাশে বসলাম। তিনি ট্রাঙ্কটা খুলে একটা লাল ডায়েরি বের করলেন, পাতা উল্টাতে লাগলেন। বললেন, দেখো, এই ডায়েরিটা আমার ঠাকুরদার লেখা। তিনি ছিলেন একজন অভিযাত্রী। সুন্দরবনের গভীরে তিনি একবার হারিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি একটা পুরনো মন্দির আবিষ্কার করেন। সেই মন্দিরের ভেতর ছিল একটা গোপন কক্ষ। সেখানে রাখা ছিল সোনা, রূপো, মণিমাণিক্য। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, তাহলে সেই ধন কোথায় এখন? শ্বশুরজি বললেন, সেটাই তো রহস্য। ঠাকুরদা সেই জায়গা থেকে কিছু নিয়ে আসেননি,
শুধু একটা মানচিত্র এঁকে রেখেছিলেন। তিনি বলেছিলেন সেই ধন তুলে আনার জন্য দরকার পারিবারিক একতা। একা কেউ যেতে পারবে না, কারণ সেখানে অনেক বিপদ আছে, হিংস্র পশু, বিষধর সাপ, জলদস্যু। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। বললাম, তাহলে আমরা কি করব? শ্বশুরজি বললেন, আমি চাই তুমি, দেবদীপ, রিতম আর অনুশ্রীকে নিয়ে আমার সাথে যাবে। আমরা একসাথে সেই অভিযানে বের হব। এটা শুধু ধনের জন্য নয়, এটা আমাদের পারিবারিক ইতিহাসের অংশ। আমি ভাবতে লাগলাম, একদিকে এটা খুবই রোমাঞ্চকর শোনাচ্ছে, অন্যদিকে বিপদও কম নয়। কিন্তু শ্বশুরজির চোখে যে আগ্রহ দেখলাম, সেটা আমাকে ভাবতে বাধ্য করল। সন্ধ্যায় দেবদীপকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না। বলল, তুমি কি পাগল হয়ে গেছ? বাবা তোমাকে এসব রূপকথার গল্প বলছেন আর তুমি বিশ্বাস করছো? আমি বললাম, তুমি তো ডায়েরিটা দেখোনি, সেখানে মানচিত্র আছে, ছবি আছে, সব আছে। তোমার বাবা কোনো মিথ্যে বলছেন না। দেবদীপ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, আমি বাবার সাথে একবার কথা বলি। পরদিন সকালে দেবদীপ আর শ্বশুরজি অনেকক্ষণ কথা বললেন। দেবদীপ ডায়েরিটা দেখল, মানচিত্র দেখল, তারপর সে আমার কাছে এসে বলল, আমার মনে হয় আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। তবে আমরা পুরো পরিবার যাব, কেউ একা কোথাও যাবে না। আমি খুশি হয়ে গেলাম। রিতম আর অনুশ্রীকেও বললাম। রিতম শুনেই উত্তেজিত হয়ে গেল। বলল, বা মা, এটা তো দারুণ অ্যাডভেঞ্চার হবে, আমি যাব। অনুশ্রী একটু ভয় পেল। বলল, মা, সেখানে কি সত্যি বাঘ আছে? আমি ভয় পাচ্ছি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি ভয় পেও না, আমরা সবাই একসাথে থাকব। তোমার বাবা, দাদু, দাদা সবাই আছে, কেউ তোমার কিছু হতে দেবে না। এইভাবে আমরা পরিকল্পনা শুরু করলাম। শ্বশুরজি বললেন, আমাদের প্রথমে যেতে হবে সুন্দরবনের কাছে একটা ছোট গ্রামে। সেখানে আমার একজন পুরনো বন্ধু আছে, তার নাম হরিপদ মাঝি। সে আমাদের গাইড হবে। আমরা প্রস্তুতি নিতে লাগলাম। টর্চ লাইট, দড়ি, ছুরি, প্রাথমিক চিকিৎসার বাক্স, খাবার, পানি সবকিছু গোছালাম। শ্বশুরজি একটা পুরনো রিভলভারও বের করলেন। বললেন, এটা শুধু জরুরি অবস্থার জন্য। এক সপ্তাহ পর আমরা রওনা হলাম। প্রথমে ট্রেনে করে খুলনা গেলাম। সেখান থেকে বাসে করে একটা ছোট গ্রামে পৌঁছালাম। গ্রামটা সুন্দরবনের একদম কাছে। চারপাশে জঙ্গল, নদী, নালা। হরিপদ মাঝিকে খুঁজে বের করলাম। তিনি একজন বয়স্ক মানুষ, বছর 60 হবে, তবে এখনও শক্ত সমর্থ। শ্বশুরজিকে দেখে খুব খুশি হলেন। বললেন, অনেক দিন পর দেখা, তুমি অবশেষে সেই জায়গায় যেতে চাইছ? শ্বশুরজি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, এবার সময় এসেছে। হরিপদ মাঝি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো সেই জায়গায় কি আছে? সেখানে শুধু ধন নয়, আছে অভিশাপও। অনেকে গেছে, কেউ ফিরে আসেনি। আমার গা শিউরে উঠল। দেবদীপ বলল, আমরা সাবধান থাকব, আমাদের একসাথে থাকতে হবে। হরিপদ মাঝি মাথা নাড়লেন, বললেন, ঠিক আছে, আমি তোমাদের সেখানে নিয়ে যাব, তবে আমার কথা শুনতে হবে, যা বলি তাই করতে হবে। আমরা সবাই রাজি হলাম। পরদিন ভোরে আমরা রওনা হলাম। একটা বড় নৌকায় উঠলাম। হরিপদ মাঝি নৌকা চালাতে লাগলেন। আমরা নদীর ভেতর দিয়ে নিয়ে চললাম। চারপাশে গভীর জঙ্গল। মাঝে মাঝে কুমিরের দেখা পাচ্ছিলাম। হরিপদ মাঝি বললেন, চুপচাপ থাকো, শব্দ করো না, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। অনুশ্রী ভয়ে আমার হাত শক্ত করে চেপে ধরল। আমি তাকে সাহস দিলাম। রিতম উত্তেজিত হয়ে চারপাশ দেখছিল। দেবদীপ আর শ্বশুরজি মানচিত্র দেখে রাস্তা বুঝার চেষ্টা করছিলেন। প্রায় 3 ঘন্টা পর আমরা একটা জায়গায় থামলাম। হরিপদ মাঝি বললেন, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, নৌকা এখানেই রেখে যাব। আমরা নামলাম। চারপাশ দেখে মনে হলো কোনো মানুষ এখানে আসে না। ঘন জঙ্গল, পায়ের নিচে কাদা। আমরা এক লাইনে হাঁটতে লাগলাম। হরিপদ মাঝির সামনে, তারপর শ্বশুরজি, দেবদীপ, রিতম, আমি আর সবার শেষে অনুশ্রী। হঠাৎ শ্বশুরজি থামলেন, বললেন, দেখো, ওইখানে একটা পাথরের চিহ্ন, মানচিত্র এটা ছিল। আমরা সবাই সেদিকে তাকালাম। একটা বড় পাথরে খোদাই করা একটা চিহ্ন। হরিপদ মাঝি বললেন, এর মানে আমরা সঠিক পথে আছি, এখন পূর্ব দিকে যেতে হবে। আমরা আবার হাঁটতে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পর আমরা একটা পুরনো মন্দিরের সামনে পৌঁছালাম। মন্দিরটা অর্ধেক ভেঙে গেছে, লতাপাতায় ঢাকা। শ্বশুরজি বললেন, এটাই সেই জায়গা, আমার ঠাকুরদা এই মন্দিরের কথা লিখেছিলেন। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। অন্ধকার। দেবদীপ টর্চলাইট জ্বালালো। দেয়ালে অনেক পুরনো ছবি খোদাই করা। হরিপদ মাঝি বললেন, এই মন্দির প্রায় 500 বছরের পুরনো,
এখানে একসময় রাজা থাকতেন। শ্বশুরজি মানচিত্র দেখে বললেন, গোপন কক্ষটা এই মন্দিরের পেছনে। চলো, খুঁজি। আমরা মন্দিরের পেছনে গেলাম। সেখানে একটা বড় পাথরের দেয়াল। শ্বশুরজি সেই দেয়ালে হাত বুলাতে লাগলেন। হঠাৎ তিনি একটা জায়গায় চাপ দিলেন। দেয়ালটা একটু নড়ল। রিতম বলল, দাদু, এটা কি দরজা? শ্বশুরজি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, এটা একটা গোপন দরজা। সবাই মিলে ধাক্কা দাও। আমরা সবাই মিলে দরজাটা ঠেলতে লাগলাম। ধীরে ধীরে দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার, একটা সিঁড়ি নিচে নেমে গেছে। দেবদীপ বলল, সবাই সাবধানে নামো, ধীরে ধীরে। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। প্রায় ২০টা সিঁড়ি নামার পর একটা বড় কক্ষে পৌঁছালাম। টর্চ লাইটের আলোতে দেখলাম চারপাশে অনেক পুরনো কলস, বাক্স, পাথরের মূর্তি। শ্বশুরজি একটা বাক্স খুললেন। তার ভেতর ভর্তি সোনার মোহর। আমরা সবাই অবাক হয়ে দেখতে লাগলাম। রিতম বলল, দাদু, এটা তো সত্যি। আপনার ঠাকুরদা সত্যি বলেছিলেন। শ্বশুরজি হাসলেন, বললেন, হ্যাঁ, সত্যি। এখন আমাদের সাবধানে এগুলো বের করতে হবে। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম, যেন কেউ হাঁটছে। হরিপদ মাঝি চিৎকার করে বললেন, সবাই উপরে উঠো, দ্রুত। আমরা দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। ওপরে উঠে দেখি কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে বন্দুক। একজন বলল, তোমরা কে? এখানে কি করছো? দেবদীপ বলল, আমরা শুধু ঘুরতে এসেছি। সেই লোকটা হাসল, বলল, মিথ্যে বলো না, আমরা তোমাদের অনেক দিন ধরে ফলো করছি। আমরা জানি তোমরা ধনের খোঁজে এসেছ। এখন সেই ধন আমাদের। শ্বশুরজি রিভলভার বের করলেন, বললেন, এক পাও এগিয়েও না, এটা আমাদের পারিবারিক সম্পত্তি। সেই লোকটা আরও হাসল, বলল, তুমি কি আমাদের সাথে লড়বে? আমরা ৬ জন, তোমরা কয়জন? হরিপদ মাঝি এগিয়ে এসে বললেন, তোমরা কারা? এই এলাকায় তোমাদের কোনো অধিকার নেই। সেই লোকটা বলল, আমরা স্থানীয় জলদস্যু। এই এলাকা আমাদের, যা খুঁজে পাবে সব আমাদের। হঠাৎ অনুশ্রী চিৎকার করে উঠল, একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। সবাই স্তব্ধ হয়ে গেল। বাঘটা গর্জন করে উঠল। জলদস্যুরা ভয়ে পিছিয়ে গেল। হরিপদ মাঝি চিৎকার করে বললেন, সবাই মন্দিরের ভেতরে ঢুকো, দ্রুত। আমরা সবাই দৌড়ে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। জলদস্যুরাও বাঘের ভয়ে পালিয়ে গেল। বাঘটা কিছুক্ষণ মন্দিরের সামনে ঘোরাফেরা করল, তারপর জঙ্গলে চলে গেল। আমরা সবাই হাঁফাচ্ছিলাম। দেবদীপ বলল, আমরা খুব বিপদে পড়ে গেছি, এখন কি করব? শ্বশুরজি বললেন, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে। কিছু ধন নিয়ে যাব, বাকিটা পরে আসব। হরিপদ মাঝি বললেন, না, এখন আর সম্ভব নয়। জলদস্যুরা নিশ্চয়ই আরও লোক নিয়ে ফিরবে। আমাদের পুলিশে খবর দিতে হবে। রিতম বলল, কিন্তু এখানে তো কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, আমরা কিভাবে খবর দেব? হরিপদ মাঝি বললেন, গ্রামে ফিরে যেতে হবে, সেখান থেকে খবর দেব। আমরা সিদ্ধান্ত নিলাম দ্রুত ফিরে যাব। শ্বশুরজি কয়েকটা সোনার মোহর পকেটে নিলেন, বললেন, এই প্রমাণ দেখিয়ে পুলিশকে বলবো। আমরা মন্দির থেকে বের হয়ে দ্রুত হাঁটতে লাগলাম। সন্ধে হয়ে যাচ্ছিল, জঙ্গল আরও ভয়ঙ্কর লাগছিল। অনুশ্রী আমার হাত ধরে হাঁটছিল। রিতম সবসময় চারপাশ দেখছিল। হঠাৎ আমরা দেখলাম জলদস্যুরা আবার আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। এবার তারা আরও বেশি লোক নিয়ে এসেছে। তাদের নেতা বলল, তোমরা কোথায় যাচ্ছ? আমরা তো বলেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না। দেবদীপ সাহস করে বলল, তোমরা আমাদের রাস্তা ছেড়ে দাও, নইলে আমরা পুলিশে খবর দেব। সেই নেতা হাসল, বলল, পুলিশ? এখানে কোনো পুলিশ আসে না, এই জঙ্গল আমাদের রাজ্য। শ্বশুরজি রিভলভার তুলে ধরলেন, বললেন, আমি গুলি করতে পিছপা হব না, তোমরা সরে দাঁড়াও। জলদস্যুদের নেতাও একটু পিছিয়ে গেল, কিন্তু তার সাথীরা আমাদের ঘিরে ফেলল। পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম, হুইসেল। তারপর দেখলাম বেশ কয়েকজন ইউনিফর্ম পরা লোক দৌড়ে আসছে। তারা ফরেস্ট গার্ড। একজন চিৎকার করে বলল, সবাই হাত তুলে দাঁড়াও। জলদস্যুরা পালাতে গেল, কিন্তু ফরেস্ট গার্ডরা তাদের ঘিরে ফেলল। তাদের সবাইকে ধরে ফেলল। একজন গার্ড আমাদের কাছে এসে বলল, আপনারা কারা? এখানে কি করছেন? দেবদীপ সব ঘটনা বলল। ফরেস্ট গার্ড বলল, আমরা এই এলাকায় টহল দিচ্ছিলাম, আপনাদের চিৎকার শুনে এসেছি। আপনারা খুব ভাগ্যবান। শ্বশুরজি সোনার মোহর দেখালেন, বললেন, এখানে একটা পুরনো ধনভাণ্ডার আছে। এটা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন, আমরা এটা সরকারকে জানাতে চাই। ফরেস্ট গার্ড বলল, এটা একটা বড় আবিষ্কার। আমরা একটা দল পাঠাবো সেই মন্দিরে, ধনভাণ্ডার যাচাই করব। আপনাদের পরিবারকে এর একটা অংশ দেওয়া হবে পুরস্কারের হিসেবে। আমরা সবাই খুশি হলাম।
রিতম বলল, দাদু, আপনার ঠাকুরদা সত্যি একজন মহান অভিযাত্রী ছিলেন। শ্বশুরজি হাসলেন, বললেন, হ্যাঁ, তিনি ছিলেন, আর আজ আমরা তার স্বপ্ন পূরণ করলাম। 1 সপ্তাহ পর আমরা বাড়ি ফিরলাম, কিন্তু এই অভিযানের স্মৃতি আমাদের মনে চিরকাল থেকে যাবে। অনুশ্রী এখন আর ভয় পায় না। সে বলে, মা, আমি বড় হয়ে অভিযাত্রী হব। রিতম বলে, আমি ঠাকুরদার ডায়েরি নিয়ে একটা বই লিখব। দেবদীপ বলে, এই অভিযান আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। আর আমি শুধু ভাবি সেই নৌকায় ঝড়ের দিনটার কথা, যখন শ্বশুরজি আমার কানে ফিসফিস করে রহস্যের কথা বলেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি এই রহস্য আমাদের জীবনে কত বড় পরিবর্তন আনবে। এখন প্রায়ই শ্বশুরজি আমাকে বলেন, তুমি না থাকলে হয়তো আমি এই অভিযানে যেতে পারতাম না, তুমি আমাকে সাহস দিয়েছ। আমি হাসি, বলি, না বাবা, সাহস তো আপনারই ছিল, আমরা শুধু আপনার স্বপ্নের সাথী হয়েছি। প্রশাসন পরে আমাদের জানায় যে সেই মন্দিরে পাওয়া ধনভাণ্ডারের মূল্য প্রায় 5 কোটি টাকা। তার 1/4 আমাদের পরিবারকে দেওয়া হবে, বাকিটা জাদুঘরে রাখা হবে। এই টাকা দিয়ে আমরা অনুশ্রী আর রিতমের পড়াশোনার ব্যবস্থা করলাম, একটা নতুন বাড়ি কিনলাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা একটা ফাউন্ডেশন খুললাম। নাম দিলাম অভিযাত্রী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ দেয়। শ্বশুরজি বললেন, আমার ঠাকুরদা চাইতেন এই ধন মানুষের কাজে লাগুক। আজ তার ইচ্ছে পূরণ হল। আমরা আবার হরিপদ মাঝির সাথে দেখা করতে গেলাম, তাকে একটা বড় পুরস্কার দিলাম। তিনি খুব খুশি হলেন, বললেন, তোমরা সত্যিই একটা ভালো পরিবার, তোমাদের মধ্যে একতা আছে, এই একতাই তোমাদের সফল করেছে। এখন মাঝে মাঝে আমি সেই পুরনো ট্রাঙ্কটা খুলে ডায়েরিটা পড়ি। সেখানে শ্বশুরজির ঠাকুরদার লেখা অনেক গল্প আছে, প্রতিটা গল্প একটা নতুন অভিযানের। আমি ভাবি, হয়তো ভবিষ্যতে আমরা আরও কোনো অভিযানে বেরোব। অনুশ্রী এখন ম্যাপ পড়তে শিখছে, রিতম ইতিহাস নিয়ে পড়াশোনা করছে, দেবদীপ ছুটির দিনে আমাদের নিয়ে ট্রেকিংয়ে যায়, আর শ্বশুরজি, তিনি এখন আমাদের অভিযাত্রী ফাউন্ডেশনের চেয়ারম্যান। একদিন সন্ধ্যায় শ্বশুরজি আমাকে ডাকলেন, বললেন, জানো, সেই ঝড়ের দিন আমি তোমাকে যা বলেছিলাম সেটা ছিল আমার হৃদয়ের কথা। আমি সত্যিই ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল হয়তো আর কখনো এই রহস্যের কথা কাউকে বলতে পারবো না। আমি বললাম, বাবা, ভালো হয়েছে আপনি বলেছেন, নইলে আমরা কখনো এই অভিযানে যেতাম না। তিনি হাসলেন, বললেন, তুমি একজন সাহসী মেয়ে, আমার ছেলে খুব ভাগ্যবান। আমি লজ্জা পেলাম, কিন্তু মনে মনে খুশি হলাম। এই পরিবার আমার কাছে সবচেয়ে মূল্যবান, আর এই অভিযান আমাদের সবাইকে আরও কাছে নিয়ে এসেছে। এখন যখন রাতে ঘুমোতে যাই, আমি ভাবি সেই সুন্দরবনের জঙ্গল, পুরনো মন্দির, গোপন ধনভাণ্ডার, বাঘ, জলদস্যু, সব নিয়ে। এসব যেন একটা স্বপ্ন, কিন্তু না, এটা স্বপ্ন নয়, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। দেবদীপ মাঝে মাঝে বলে, তুমি কি বিশ্বাস করতে পারো আমরা সত্যি এসব করেছি? আমি হাসি, বলি, হ্যাঁ, বিশ্বাস করি, কারণ আমরা একসাথে ছিলাম। পরিবার একসাথে থাকলে সব সম্ভব। রিতম এখন তার বন্ধুদের কাছে এই গল্প বলে, তারা অবাক হয়ে শোনে, কেউ কেউ বিশ্বাস করে না, কিন্তু রিতম তাদের ছবি দেখায়। আমরা সেই মন্দিরের, জঙ্গলের সোনার মোহরের ছবি তুলেছিলাম। অনুশ্রী স্কুলে একটা প্রজেক্ট করেছে এই অভিযান নিয়ে, তার টিচার খুব প্রশংসা করেছেন, বলেছেন, তোমাদের পরিবার সত্যিই অসাধারণ। শ্বশুরজি এখন আরেকটা পরিকল্পনা করছেন। তিনি বলছেন, তার ঠাকুরদার ডায়েরিতে আরও কয়েকটা জায়গার কথা লেখা আছে, হয়তো সেখানেও কিছু রহস্য লুকিয়ে আছে। তিনি চান আমরা আবার একসাথে অভিযানে বেরোই। আমি বলি, বাবা, আমরা রেডি আছি, যখন বলবেন তখনই যাব। দেবদীপ হাসে, বলে, এবার হয়তো আমাদের আরও সাবধান থাকতে হবে, জলদস্যুরা হয়তো আবার আসতে পারে। রিতম উত্তেজিত হয়ে বলে, আমি এবার আরও ভালো প্রস্তুতি নেব, সেলফ ডিফেন্স শিখব। অনুশ্রী বলে, আমি এবার ভয় পাব না, আমি জানি আমরা সবাই একসাথে আছি। এভাবেই আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। এই অভিযান শুধু ধনভাণ্ডার আবিষ্কার নয়, এটা আমাদের শিখিয়েছে পরিবারের মূল্য, একতার শক্তি আর সাহসের গুরুত্ব। আজ যখন আমি এই গল্প বলছি,
আমার চোখে ভেসে ওঠে সেই সব মুহূর্ত, নৌকায় ঝড়, জঙ্গলে হাঁটা, মন্দিরে ঢোকা, বাঘের সামনে দাঁড়ানো, জলদস্যুদের মুখোমুখি হওয়া, সব। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস আমি পেয়েছি সেটা হলো পরিবারের সাথে একটা অবিস্মরণীয় স্মৃতি। এই স্মৃতি আমাদের সারা জীবন থাকবে। আমরা যখন বুড়ো হয়ে যাব তখন এই গল্প বলবো আমাদের নাতি নাতনিদের কাছে, এবং হয়তো তারাও একদিন এই ঐতিহ্য বহন করবে। তারাও হয়ে উঠবে অভিযাত্রী, খুঁজবে নতুন রহস্য, আবিষ্কার করবে নতুন ইতিহাস। আমার এই গল্প শেষ করছি একটা বার্তা দিয়ে। পরিবার হলো সবচেয়ে বড় সম্পদ। ধনভাণ্ডার, সোনা, রূপো সব ফুরিয়ে যায়, কিন্তু পরিবারের ভালোবাসা কখনো শেষ হয় না। এটাই জীবনের আসল ধন। আর যদি কখনো তোমার জীবনে কোনো রহস্য আসে, ভয় পেও না, পরিবারকে সাথে নাও, একসাথে সামলাও, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের অভিযান শেষ হয়েছে, কিন্তু আমাদের গল্প চলতে থাকবে। হয়তো পরের বছর আমরা আরেকটা অভিযানে বেরোব, হয়তো আরও বড় রহস্যের সমাধান করব। কিন্তু যাই হোক না কেন, আমরা একসাথে থাকব, কারণ একসাথে থাকলেই সব সম্ভব। এই ছিল আমার গল্প, একটা সাধারণ পরিবারের অসাধারণ অভিযানের গল্প, একটা রহস্যময় ধনভাণ্ডার আবিষ্কারের গল্প। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা একটা পরিবারের একতা আর ভালোবাসার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর মনে রেখো, জীবনে সবসময় একটা রহস্য লুকানো থাকে, শুধু সাহস নিয়ে খুঁজতে হয়। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। আর যদি তোমরাও কোনো অভিযানে যেতে চাও, মনে রেখো, পরিবারকে সাথে নাও, একা নয়, একসাথে। আল্লাহ হাফেজ। রেখে রেখেছিলেন। তিনি বলেছিলেন সেই ধন তুলে আনার জন্য দরকার পারিবারিক একতা। একা কেউ যেতে পারবে না, কারণ সেখানে অনেক বিপদ আছে, হিংস্র পশু, বিষধর সাপ, জলদস্যু। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। বললাম, তাহলে আমরা কি করব? শ্বশুরজি বললেন, আমি চাই তুমি, দেবদীপ, রিতম আর অনুশ্রীকে নিয়ে আমার সাথে যাবে। আমরা একসাথে সেই অভিযানে বের হব। এটা শুধু ধনের জন্য নয়, এটা আমাদের পারিবারিক ইতিহাসের অংশ। আমি ভাবতে লাগলাম, একদিকে এটা খুবই রোমাঞ্চকর শোনাচ্ছে, অন্যদিকে বিপদও কম নয়। কিন্তু শ্বশুরজির চোখে যে আগ্রহ দেখলাম, সেটা আমাকে ভাবতে বাধ্য করল। সন্ধ্যায় দেবদীপকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না। বলল, তুমি কি পাগল হয়ে গেছো? বাবা তোমাকে এসব রূপকথার গল্প বলছেন, আর তুমি বিশ্বাস করছো? আমি বললাম, তুমি তো ডায়েরিটা দেখোনি, সেখানে মানচিত্র আছে, ছবি আছে, সব আছে। তোমার বাবা কোনো মিথ্যে বলছেন না। দেবদীপ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, আমি বাবার সাথে একবার কথা বলি। পরদিন সকালে দেবদীপ আর শ্বশুরজি অনেকক্ষণ কথা বললেন। দেবদীপ ডায়েরিটা দেখল, মানচিত্র দেখল, তারপর সে আমার কাছে এসে বলল, আমার মনে হয় আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। তবে আমরা পুরো পরিবার যাব, কেউ একা কোথাও যাবে না। আমি খুশি হয়ে গেলাম। রিতম আর অনুশ্রীকেও বললাম। রিতম শুনেই উত্তেজিত হয়ে গেল, বলল, বা মা, এটা তো দারুণ অ্যাডভেঞ্চার হবে, আমি যাব। অনুশ্রী একটু ভয় পেল, বলল, মা, সেখানে কি সত্যি বাঘ আছে? আমি ভয় পাচ্ছি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি ভয় পেও না, আমরা সবাই একসাথে থাকব। তোমার বাবা, দাদু, দাদা সবাই আছে, কেউ তোমার কিছু হতে দেবে না। এইভাবে আমরা পরিকল্পনা শুরু করলাম। শ্বশুরজি বললেন, আমাদের প্রথমে যেতে হবে সুন্দরবনের কাছে একটা ছোট গ্রামে। সেখানে আমার একজন পুরনো বন্ধু আছে, তার নাম হরিপদ মাঝি। সে আমাদের গাইড হবে। আমরা প্রস্তুতি নিতে লাগলাম। টর্চ লাইট, দড়ি, ছুরি, প্রাথমিক চিকিৎসার বাক্স, খাবার, পানি সবকিছু গোছালাম। শ্বশুরজি একটা পুরনো রিভলভারও বের করলেন, বললেন, এটা শুধু জরুরি অবস্থার জন্য। 1 সপ্তাহ পর আমরা রওনা হলাম। প্রথমে ট্রেনে করে খুলনা গেলাম, সেখান থেকে বাসে করে একটা ছোট গ্রামে পৌঁছালাম। গ্রামটা সুন্দরবনের একদম কাছে, চারপাশে জঙ্গল, নদী, নালা। হরিপদ মাঝিকে খুঁজে বের করলাম। তিনি একজন বয়স্ক মানুষ, বছর 60 হবে, তবে এখনও শক্ত সমর্থ। শ্বশুরজিকে দেখে খুব খুশি হলেন, বললেন, অনেক দিন পর দেখা, তুমি অবশেষে সেই জায়গায় যেতে চাইছ? শ্বশুরজি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, এবার সময় এসেছে। হরিপদ মাঝি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো সেই জায়গায় কি আছে? সেখানে শুধু ধন নয়, আছে অভিশাপও। অনেকে গেছে, কেউ ফিরে আসেনি। আমার গা শিউরে উঠল। দেবদীপ বলল, আমরা সাবধান থাকব, আমাদের একসাথে থাকতে হবে। হরিপদ মাঝি মাথা নাড়লেন, বললেন, ঠিক আছে, আমি তোমাদের সেখানে নিয়ে যাব,
তবে আমার কথা শুনতে হবে, যা বলি তাই করতে হবে। আমরা সবাই রাজি হলাম। পরদিন ভোরে আমরা রওনা হলাম। একটা বড় নৌকায় উঠলাম। হরিপদ মাঝি নৌকা চালাতে লাগলেন, আমরা নদীর ভেতর দিয়ে নিয়ে চললাম। চারপাশে গভীর জঙ্গল, মাঝে মাঝে কুমিরের দেখা পাচ্ছিলাম। হরিপদ মাঝি বললেন, চুপচাপ থাকো, শব্দ করো না, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। অনুশ্রী ভয়ে আমার হাত শক্ত করে চেপে ধরল। আমি তাকে সাহস দিলাম। ঋতম উত্তেজিত হয়ে চারপাশ দেখছিল। দেবদীপ আর শ্বশুরজি মানচিত্র দেখে রাস্তা বুঝার চেষ্টা করছিলেন। প্রায় 3 ঘন্টা পর আমরা একটা জায়গায় থামলাম। হরিপদ মাঝি বললেন, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, নৌকা এখানেই রেখে যাব। আমরা নামলাম। চারপাশ দেখে মনে হল কোনো মানুষ এখানে আসে না। ঘন জঙ্গল, পায়ের নিচে কাদা। আমরা এক লাইনে হাঁটতে লাগলাম। হরিপদ মাঝি সামনে, তারপর শ্বশুরজি, দেবদীপ, ঋতম, আমি আর সবার শেষে অনুশ্রী। হঠাৎ শ্বশুরজি থামলেন, বললেন, দেখো, ওইখানে একটা পাথরের চিহ্ন, মানচিত্র এটা ছিল। আমরা সবাই সেদিকে তাকালাম। একটা বড় পাথরে খোদাই করা একটা চিহ্ন। হরিপদ মাঝি বললেন, এর মানে আমরা সঠিক পথে আছি, এখন পূর্ব দিকে যেতে হবে। আমরা আবার হাঁটতে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পর আমরা একটা পুরনো মন্দিরের সামনে পৌঁছালাম। মন্দিরটা অর্ধেক ভেঙে গেছে, লতাপাতায় ঢাকা। শ্বশুরজি বললেন, এটাই সেই জায়গা, আমার ঠাকুরদা এই মন্দিরের কথা লিখেছিলেন। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। অন্ধকার। দেবদীপ টর্চলাইট জ্বালালো। দেয়ালে অনেক পুরনো ছবি খোদাই করা। হরিপদ মাঝি বললেন, এই মন্দির প্রায় 500 বছরের পুরনো, এখানে একসময় রাজা থাকতেন। শ্বশুরজি মানচিত্র দেখে বললেন, গোপন কক্ষটা এই মন্দিরের পেছনে, চলো খুঁজি। আমরা মন্দিরের পেছনে গেলাম। সেখানে একটা বড় পাথরের দেয়াল। শ্বশুরজি সেই দেয়ালে হাত বুলাতে লাগলেন। হঠাৎ তিনি একটা জায়গায় চাপ দিলেন। দেয়ালটা একটু নড়ল। ঋতম বলল, দাদু, এটা কি দরজা? শ্বশুরজি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, এটা একটা গোপন দরজা, সবাই মিলে ধাক্কা দাও। আমরা সবাই মিলে দরজাটা ঠেলতে লাগলাম। ধীরে ধীরে দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার, একটা সিঁড়ি নিচে নেমে গেছে। দেবদীপ বলল, সবাই সাবধানে নামো, ধীরে ধীরে। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। প্রায় 20টা সিঁড়ি নামার পর একটা বড় কক্ষে পৌঁছালাম। টর্চ লাইটের আলোতে দেখলাম চারপাশে অনেক পুরনো কলস, বাক্স, পাথরের মূর্তি। শ্বশুরজি একটা বাক্স খুললেন, তার ভেতর ভর্তি সোনার মোহর। আমরা সবাই অবাক হয়ে দেখতে লাগলাম। ঋতম বলল, দাদু, এটা তো সত্যি, আপনার ঠাকুরদা সত্যি বলেছিলেন। শ্বশুরজি হাসলেন, বললেন, হ্যাঁ সত্যি, এখন আমাদের সাবধানে এগুলো বের করতে হবে। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম, যেন কেউ হাঁটছে। হরিপদ মাঝি চিৎকার করে বললেন, সবাই উপরে উঠো, দ্রুত। আমরা দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। ওপরে উঠে দেখি কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে বন্দুক। একজন বলল, তোমরা কে, এখানে কি করছো? দেবদীপ বলল, আমরা শুধু ঘুরতে এসেছি। সেই লোকটা হাসল, বলল, মিথ্যে বলো না, আমরা তোমাদের অনেক দিন ধরে ফলো করছি। আমরা জানি তোমরা ধনের খোঁজে এসেছ, এখন সেই ধন আমাদের। শ্বশুরজি রিভলভার বের করলেন, বললেন, 1 পাও এগিও না, এটা আমাদের পারিবারিক সম্পত্তি। সেই লোকটা আরও হাসল, বলল, তুমি কি আমাদের সাথে লড়বে? আমরা 6 জন, তোমরা কয়জন? হরিপদ মাঝি এগিয়ে এসে বললেন, তোমরা কারা? এই এলাকায় তোমাদের কোনো অধিকার নেই। সেই লোকটা বলল, আমরা স্থানীয় জলদস্যু, এই এলাকা আমাদের, যা খুঁজে পাবে সব আমাদের। হঠাৎ অনুশ্রী চিৎকার করে উঠল, একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। সবাই স্তব্ধ হয়ে গেল। বাঘটা গর্জন করে উঠল। জলদস্যুরা ভয়ে পিছিয়ে গেল। হরিপদ মাঝি চিৎকার করে বললেন, সবাই মন্দিরের ভেতরে ঢুকো, দ্রুত। আমরা সবাই দৌড়ে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। জলদস্যুরাও বাঘের ভয়ে পালিয়ে গেল। বাঘটা কিছুক্ষণ মন্দিরের সামনে ঘোরাফেরা করল, তারপর জঙ্গলে চলে গেল। আমরা সবাই হাঁফাচ্ছিলাম। দেবদীপ বলল, আমরা খুব বিপদে পড়ে গেছি, এখন কি করব? শ্বশুরজি বললেন, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে, কিছু ধন নিয়ে যাব, বাকিটা পরে আসব। হরিপদ মাঝি বললেন, না, এখন আর সম্ভব নয়, জলদস্যুরা নিশ্চয়ই আরও লোক নিয়ে ফিরবে, আমাদের পুলিশে খবর দিতে হবে। ঋতম বলল, কিন্তু এখানে তো কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, আমরা কিভাবে খবর দেব? হরিপদ মাঝি বললেন, গ্রামে ফিরে যেতে হবে, সেখান থেকে খবর দেব। আমরা সিদ্ধান্ত নিলাম দ্রুত ফিরে যাব। শ্বশুরজি কয়েকটা সোনার মোহর পকেটে নিলেন।
বললেন, এই প্রমাণ দেখিয়ে পুলিশকে বলবো। আমরা মন্দির থেকে বের হয়ে দ্রুত হাঁটতে লাগলাম। সন্ধে হয়ে যাচ্ছিল, জঙ্গল আরও ভয়ঙ্কর লাগছিল। অনুশ্রী আমার হাত ধরে হাঁটছিল। রিতম সবসময় চারপাশ দেখছিল। হঠাৎ আমরা দেখলাম জলদস্যুরা আবার আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। এবার তারা আরও বেশি লোক নিয়ে এসেছে। তাদের নেতা বলল, তোমরা কোথায় যাচ্ছ? আমরা তো বলেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না। দেবদীপ সাহস করে বলল, তোমরা আমাদের রাস্তা ছেড়ে দাও, নইলে আমরা পুলিশে খবর দেব। সেই নেতা হাসল, বলল, পুলিশ? এখানে কোনো পুলিশ আসে না। এই জঙ্গল আমাদের রাজ্য। শোষণজি রিভলভার তুলে ধরলেন, বললেন, আমি গুলি করতে পিছপা হব না, তোমরা সরে দাঁড়াও। জলদস্যুদের নেতাও একটু পিছিয়ে গেল, কিন্তু তার সাথীরা আমাদের ঘিরে ফেলল। পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম, হুইসেল। তারপর দেখলাম বেশ কয়েকজন ইউনিফর্ম পরা লোক দৌড়ে আসছে। তারা ফরেস্ট গার্ড। একজন চিৎকার করে বলল, সবাই হাত তুলে দাঁড়াও। জলদস্যুরা পালাতে গেল, কিন্তু ফরেস্ট গার্ডরা তাদের ঘিরে ফেলল। তাদের সবাইকে ধরে ফেলল। একজন গার্ড আমাদের কাছে এসে বলল, আপনারা কারা? এখানে কি করছেন? দেবদীপ সব ঘটনা বলল। ফরেস্ট গার্ড বলল, আমরা এই এলাকায় টহল দিচ্ছিলাম, আপনাদের চিৎকার শুনে এসেছি। আপনারা খুব ভাগ্যবান। শ্বশুরজি সোনার মোহর দেখালেন, বললেন, এখানে একটা পুরনো ধনভাণ্ডার আছে। এটা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন। আমরা এটা সরকারকে জানাতে চাই। ফরেস্ট গার্ড বলল, এটা একটা বড় আবিষ্কার। আমরা একটা দল পাঠাবো সেই মন্দিরে। ধনভাণ্ডার যাচাই করব। আপনাদের পরিবারকে এর একটা অংশ দেওয়া হবে পুরস্কারের হিসেবে। আমরা সবাই খুশি হলাম। রিতম বলল, দাদু, আপনার ঠাকুরদা সত্যি একজন মহান অভিযাত্রী ছিলেন। শ্বশুরজি হাসলেন, বললেন, হ্যাঁ, তিনি ছিলেন। আর আজ আমরা তার স্বপ্ন পূরণ করলাম। 1 সপ্তাহ পর আমরা বাড়ি ফিরলাম, কিন্তু এই অভিযানের স্মৃতি আমাদের মনে চিরকাল থেকে যাবে। অনুশ্রী এখন আর ভয় পায় না। সে বলে, মা, আমি বড় হয়ে অভিযাত্রী হব। রিতম বলে, আমি ঠাকুরদার ডায়েরি নিয়ে একটা বই লিখব। দেবদীপ বলে, এই অভিযান আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। আর আমি শুধু ভাবি সেই নৌকায় ঝড়ের দিনটার কথা, যখন শ্বশুরজি আমার কানে ফিসফিস করে রহস্যের কথা বলেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি এই রহস্য আমাদের জীবনে কত বড় পরিবর্তন আনবে। এখন প্রায়ই শ্বশুরজি আমাকে বলেন, তুমি না থাকলে হয়তো আমি এই অভিযানে যেতে পারতাম না। তুমি আমাকে সাহস দিয়েছ। আমি হাসি, বলি, না বাবা, সাহস তো আপনারই ছিল। আমরা শুধু আপনার স্বপ্নের সাথী হয়েছি। প্রশাসন পরে আমাদের জানায় যে সেই মন্দিরে পাওয়া ধনভাণ্ডারের মূল্য প্রায় 5 কোটি টাকা। তার 1/4 আমাদের পরিবারকে দেওয়া হবে, বাকিটা জাদুঘরে রাখা হবে। এই টাকা দিয়ে আমরা অনুশ্রী আর রিতমের পড়াশোনার ব্যবস্থা করলাম। একটা নতুন বাড়ি কিনলাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা একটা ফাউন্ডেশন খুললাম। নাম দিলাম অভিযাত্রী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ দেয়। শ্বশুরজি বললেন, আমার ঠাকুরদা চাইতেন এই ধন মানুষের কাজে লাগুক। আজ তার ইচ্ছে পূরণ হল। আমরা আবার হরিপদ মাঝির সাথে দেখা করতে গেলাম। তাকে একটা বড় পুরস্কার দিলাম। তিনি খুব খুশি হলেন, বললেন, তোমরা সত্যিই একটা ভালো পরিবার। তোমাদের মধ্যে একতা আছে। এই একতাই তোমাদের সফল করেছে। এখন মাঝে মাঝে আমি সেই পুরনো ট্রাঙ্কটা খুলে ডায়েরিটা পড়ি। সেখানে শ্বশুরজির ঠাকুরদার লেখা অনেক গল্প আছে। প্রতিটা গল্প একটা নতুন অভিযানের। আমি ভাবি, হয়তো ভবিষ্যতে আমরা আরও কোনো অভিযানে বেরোব। অনুশ্রী এখন ম্যাপ পড়তে শিখছে। রিতম ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। দেবদীপ ছুটির দিনে আমাদের নিয়ে ট্রেকিংয়ে যায়। আর শ্বশুরজি, তিনি এখন আমাদের অভিযাত্রী ফাউন্ডেশনের চেয়ারম্যান। একদিন সন্ধ্যায় শ্বশুরজি আমাকে ডাকলেন, বললেন, জানো, সেই ঝড়ের দিন আমি তোমাকে যা বলেছিলাম সেটা ছিল আমার হৃদয়ের কথা। আমি সত্যিই ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল হয়তো আর কখনো এই রহস্যের কথা কাউকে বলতে পারবো না। আমি বললাম, বাবা, ভালো হয়েছে আপনি বলেছেন, নইলে আমরা কখনো এই অভিযানে যেতাম না। তিনি হাসলেন, বললেন, তুমি একজন সাহসী মেয়ে। আমার ছেলে খুব ভাগ্যবান। আমি লজ্জা পেলাম, কিন্তু মনে মনে খুশি হলাম। এই পরিবার আমার কাছে সবচেয়ে মূল্যবান। আর এই অভিযান
আমাদের সবাইকে আরও কাছে নিয়ে এসেছে। এখন যখন রাতে ঘুমোতে যাই, আমি ভাবি সেই সুন্দরবনের জঙ্গল, পুরনো মন্দির, গোপন ধনভাণ্ডার, বাঘ, জলদস্যু সব নিয়ে। এসব যেন একটা স্বপ্ন, কিন্তু না, এটা স্বপ্ন নয়, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। দেবদীপ মাঝে মাঝে বলে, তুমি কি বিশ্বাস করতে পারো আমরা সত্যি এসব করেছি? আমি হাসি, বলি, হ্যাঁ, বিশ্বাস করি, কারণ আমরা একসাথে ছিলাম। পরিবার একসাথে থাকলে সব সম্ভব। রিতম এখন তার বন্ধুদের কাছে এই গল্প বলে। তারা অবাক হয়ে শোনে, কেউ কেউ বিশ্বাস করে না, কিন্তু রিতম তাদের ছবি দেখায়। আমরা সেই মন্দিরের, জঙ্গলের সোনার মোহরের ছবি তুলেছিলাম। অনুশ্রী স্কুলে একটা প্রজেক্ট করেছে এই অভিযান নিয়ে। তার টিচার খুব প্রশংসা করেছেন, বলেছেন, তোমাদের পরিবার সত্যিই অসাধারণ। শ্বশুরজি এখন আরেকটা পরিকল্পনা করছেন। তিনি বলছেন, তার ঠাকুরদা ডায়েরিতে আরও কয়েকটা জায়গার কথা লেখা আছে, হয়তো সেখানেও কিছু রহস্য লুকিয়ে আছে। তিনি চান আমরা আবার একসাথে অভিযানে বেরোই। আমি বলি, বাবা, আমরা রেডি আছি, যখন বলবেন তখনই যাব। দেবদীপ হাসে, বলে, এবার হয়তো আমাদের আরও সাবধান থাকতে হবে, জলদস্যুরা হয়তো আবার আসতে পারে। রিতম উত্তেজিত হয়ে বলে, আমি এবার আরও ভালো প্রস্তুতি নেব, সেলফ ডিফেন্স শিখব। অনুশ্রী বলে, আমি এবার ভয় পাব না, আমি জানি আমরা সবাই একসাথে আছি। এভাবেই আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। এই অভিযান শুধু ধনভাণ্ডার আবিষ্কার নয়, এটা আমাদের শিখিয়েছে পরিবারের মূল্য, একতার শক্তি আর সাহসের গুরুত্ব। আজ যখন আমি এই গল্প বলছি, আমার চোখে ভেসে ওঠে সেই সব মুহূর্ত, নৌকায় ঝড়, জঙ্গলে হাঁটা, মন্দিরে ঢোকা, বাঘের সামনে দাঁড়ানো, জলদস্যুদের মুখোমুখি হওয়া, সব। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস আমি পেয়েছি, সেটা হলো পরিবারের সাথে একটা অবিস্মরণীয় স্মৃতি। এই স্মৃতি আমাদের সারা জীবন থাকবে। আমরা যখন বুড়ো হয়ে যাব, তখনও এই গল্প বলবো আমাদের নাতি নাতনিদের কাছে। এবং হয়তো তারাও একদিন এই ঐতিহ্য বহন করবে। তারাও হয়ে উঠবে অভিযাত্রী, খুঁজবে নতুন রহস্য, আবিষ্কার করবে নতুন ইতিহাস। আমার এই গল্প শেষ করছি একটা বার্তা দিয়ে। পরিবার হলো সবচেয়ে বড় সম্পদ। ধনভাণ্ডার, সোনা, রূপো সব ফুরিয়ে যায়, কিন্তু পরিবারের ভালোবাসা কখনো শেষ হয় না। এটাই জীবনের আসল ধন। আর যদি কখনো তোমার জীবনে কোনো রহস্য আসে, ভয় পেও না, পরিবারকে সাথে নাও, একসাথে সামলাও, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের অভিযান শেষ হয়েছে, কিন্তু আমাদের গল্প চলতে থাকবে। হয়তো পরের বছর আমরা আরেকটা অভিযানে বেরোব, হয়তো আরও বড় রহস্যের সমাধান করব। কিন্তু যাই হোক না কেন, আমরা একসাথে থাকব, কারণ একসাথে থাকলেই সব সম্ভব। এই ছিল আমার গল্প, একটা সাধারণ পরিবারের অসাধারণ অভিযানের গল্প, একটা রহস্যময় ধনভাণ্ডার আবিষ্কারের গল্প। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা একটা পরিবারের একতা আর ভালোবাসার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর মনে রেখো, জীবনে সবসময় একটা রহস্য লুকানো থাকে, শুধু সাহস নিয়ে খুঁজতে হয়। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। আর যদি তোমরাও কোনো অভিযানে যেতে চাও, মনে রেখো, পরিবারকে সাথে নাও, একা নয়, একসাথে। আল্লাহ হাফেজ। রেখে রেখেছিলেন। তিনি বলেছিলেন, সেই ধন তুলে আনার জন্য দরকার পারিবারিক একতা। একা কেউ যেতে পারবে না, কারণ সেখানে অনেক বিপদ আছে, হিংস্র পশু, বিষধর সাপ, জলদস্যু। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। বললাম, তাহলে আমরা কি করব? শ্বশুরজি বললেন, আমি চাই তুমি, দেবদীপ, রিতম আর অনুশ্রীকে নিয়ে আমার সাথে যাবে। আমরা একসাথে সেই অভিযানে বের হব। এটা শুধু ধনের জন্য নয়, এটা আমাদের পারিবারিক ইতিহাসের অংশ। আমি ভাবতে লাগলাম, একদিকে এটা খুবই রোমাঞ্চকর শোনাচ্ছে, অন্যদিকে বিপদও কম নয়। কিন্তু শ্বশুরজির চোখে যে আগ্রহ দেখলাম, সেটা আমাকে ভাবতে বাধ্য করল। সন্ধ্যায় দেবদীপকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না। বলল, তুমি কি পাগল হয়ে গেছো? বাবা তোমাকে এসব রূপকথার গল্প বলছেন, আর তুমি বিশ্বাস করছো? আমি বললাম, তুমি তো ডায়েরিটা দেখোনি, সেখানে মানচিত্র আছে, ছবি আছে, সব আছে। তোমার বাবা কোনো মিথ্যে বলছেন না। দেবদীপ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, আমি বাবার সাথে একবার কথা বলি। পরদিন সকালে দেবদীপ আর শ্বশুরজি অনেকক্ষণ কথা বললেন। দেবদীপ ডায়েরিটা দেখল, মানচিত্র দেখল, তারপর সে আমার কাছে এসে বলল, আমার মনে হয় আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। তবে আমরা পুরো পরিবার যাব, কেউ একা কোথাও যাবে না।
আমি খুশি হয়ে গেলাম। রিতম আর অনুশ্রীকেও বললাম। রিতম শুনে উত্তেজিত হয়ে গেল, বলল, বা মা, এটা তো দারুণ অ্যাডভেঞ্চার হবে, আমি যাব। অনুশ্রী একটু ভয় পেল, বলল, মা, সেখানে কি সত্যি বাঘ আছে? আমি ভয় পাচ্ছি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি ভয় পেও না, আমরা সবাই একসাথে থাকব, তোমার বাবা, দাদু, দাদা সবাই আছে, কেউ তোমার কিছু হতে দেবে না। এইভাবে আমরা পরিকল্পনা শুরু করলাম। শ্বশুরজি বললেন, আমাদের প্রথমে যেতে হবে সুন্দরবনের কাছে একটা ছোট গ্রামে। সেখানে আমার একজন পুরনো বন্ধু আছে, তার নাম হরিপদ মাঝি, সে আমাদের গাইড হবে। আমরা প্রস্তুতি নিতে লাগলাম। টর্চ লাইট, দড়ি, ছুরি, প্রাথমিক চিকিৎসার বাক্স, খাবার, পানি সবকিছু গোছালাম। শ্বশুরজি একটা পুরনো রিভলভারও বের করলেন, বললেন, এটা শুধু জরুরি অবস্থার জন্য। 1 সপ্তাহ পর আমরা রওনা হলাম। প্রথমে ট্রেনে করে খুলনা গেলাম, সেখান থেকে বাসে করে একটা ছোট গ্রামে পৌঁছালাম। গ্রামটা সুন্দরবনের একদম কাছে, চারপাশে জঙ্গল, নদী, নালা। হরিপদ মাঝিকে খুঁজে বের করলাম। তিনি একজন বয়স্ক মানুষ, বছর 60 হবে, তবে এখনও শক্ত সমর্থ। শ্বশুরজিকে দেখে খুব খুশি হলেন, বললেন, অনেক দিন পর দেখা, তুমি অবশেষে সেই জায়গায় যেতে চাইছ? শ্বশুরজি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, এবার সময় এসেছে। হরিপদ মাঝি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো সেই জায়গায় কি আছে? সেখানে শুধু ধন নয়, আছে অভিশাপও। অনেকে গেছে, কেউ ফিরে আসেনি। আমার গা শিউরে উঠল। দেবদীপ বলল, আমরা সাবধান থাকব, আমাদের একসাথে থাকতে হবে। হরিপদ মাঝি মাথা নাড়লেন, বললেন, ঠিক আছে, আমি তোমাদের সেখানে নিয়ে যাব, তবে আমার কথা শুনতে হবে, যা বলি তাই করতে হবে। আমরা সবাই রাজি হলাম। পরদিন ভোরে আমরা রওনা হলাম। একটা বড় নৌকায় উঠলাম। হরিপদ মাঝি নৌকা চালাতে লাগলেন, আমরা নদীর ভেতর দিয়ে নিয়ে চললাম। চারপাশে গভীর জঙ্গল, মাঝে মাঝে কুমিরের দেখা পাচ্ছিলাম। হরিপদ মাঝি বললেন, চুপচাপ থাকো, শব্দ করো না, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। অনুশ্রী ভয়ে আমার হাত শক্ত করে চেপে ধরল। আমি তাকে সাহস দিলাম। রিতম উত্তেজিত হয়ে চারপাশ দেখছিল। দেবদীপ আর শ্বশুরজি মানচিত্র দেখে রাস্তা বুঝার চেষ্টা করছিলেন। প্রায় 3 ঘন্টা পর আমরা একটা জায়গায় থামলাম। হরিপদ মাঝি বললেন, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, নৌকা এখানেই রেখে যাব। আমরা নামলাম। চারপাশ দেখে মনে হল কোনো মানুষ এখানে আসে না, ঘন জঙ্গল, পায়ের নিচে কাদা। আমরা এক লাইনে হাঁটতে লাগলাম। হরিপদ মাঝির সামনে, তারপর শ্বশুরজি, দেবদীপ, রিতম, আমি, আর সবার শেষে অনুশ্রী। হঠাৎ শ্বশুরজি থামলেন, বললেন, দেখো, ওইখানে একটা পাথরের চিহ্ন, মানচিত্র এটা ছিল। আমরা সবাই সেদিকে তাকালাম। একটা বড় পাথরে খোদাই করা একটা চিহ্ন। হরিপদ মাঝি বললেন, এর মানে আমরা সঠিক পথে আছি, এখন পূর্ব দিকে যেতে হবে। আমরা আবার হাঁটতে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পর আমরা একটা পুরনো মন্দিরের সামনে পৌঁছালাম। মন্দিরটা অর্ধেক ভেঙে গেছে, লতাপাতায় ঢাকা। শ্বশুরজি বললেন, এটাই সেই জায়গা, আমার ঠাকুরদা এই মন্দিরের কথা লিখেছিলেন। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। অন্ধকার। দেবদীপ টর্চলাইট জ্বালালো। দেয়ালে অনেক পুরনো ছবি খোদাই করা। হরিপদ মাঝি বললেন, এই মন্দির প্রায় 500 বছরের পুরনো, এখানে একসময় রাজা থাকতেন। শ্বশুরজি মানচিত্র দেখে বললেন, গোপন কক্ষটা এই মন্দিরের পেছনে, চলো খুঁজি। আমরা মন্দিরের পেছনে গেলাম। সেখানে একটা বড় পাথরের দেয়াল। শ্বশুরজি সেই দেয়ালে হাত বুলাতে লাগলেন। হঠাৎ তিনি একটা জায়গায় চাপ দিলেন। দেয়ালটা একটু নড়ল। রিতম বলল, দাদু, এটা কি দরজা? শ্বশুরজি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, এটা একটা গোপন দরজা, সবাই মিলে ধাক্কা দাও। আমরা সবাই মিলে দরজাটা ঠেলতে লাগলাম। ধীরে ধীরে দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার, একটা সিঁড়ি নিচে নেমে গেছে। দেবদীপ বলল, সবাই সাবধানে নামো, ধীরে ধীরে। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। প্রায় 20টা সিঁড়ি নামার পর একটা বড় কক্ষে পৌঁছালাম। টর্চ লাইটের আলোতে দেখলাম চারপাশে অনেক পুরনো কলস, বাক্স, পাথরের মূর্তি। শ্বশুরজি একটা বাক্স খুললেন, তার ভেতর ভর্তি সোনার মোহর। আমরা সবাই অবাক হয়ে দেখতে লাগলাম। রিতম বলল, দাদু, এটা তো সত্যি, আপনার ঠাকুরদা সত্যি বলেছিলেন। শ্বশুরজি হাসলেন, বললেন, হ্যাঁ, সত্যি, এখন আমাদের সাবধানে এগুলো বের করতে হবে। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম, যেন কেউ হাঁটছে। হরিপদ মাঝি চিৎকার করে বললেন, সবাই উপরে উঠো, দ্রুত। আমরা দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম।
ওপরে উঠে দেখি কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে বন্দুক। একজন বলল, তোমরা কে, এখানে কি করছো? দেবদীপ বলল, আমরা শুধু ঘুরতে এসেছি। সেই লোকটা হাসল, বলল, মিথ্যে বলো না, আমরা তোমাদের অনেক দিন ধরে ফলো করছি। আমরা জানি তোমরা ধনের খোঁজে এসেছ, এখন সেই ধন আমাদের। শ্বশুরজি রিভলভার বের করলেন, বললেন, এক পাও এগিয়েও না, এটা আমাদের পারিবারিক সম্পত্তি। সেই লোকটা আরও হাসল, বলল, তুমি কি আমাদের সাথে লড়বে? আমরা 6 জন, তোমরা কয়জন? হরিপদ মাঝি এগিয়ে এসে বললেন, তোমরা কারা? এই এলাকায় তোমাদের কোনো অধিকার নেই। সেই লোকটা বলল, আমরা স্থানীয় জলদস্যু, এই এলাকা আমাদের, যা খুঁজে পাবে সব আমাদের। হঠাৎ অনুশ্রী চিৎকার করে উঠল, একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। সবাই স্তব্ধ হয়ে গেল। বাঘটা গর্জন করে উঠল। জলদস্যুরা ভয়ে পিছিয়ে গেল। হরিপদ মাঝি চিৎকার করে বললেন, সবাই মন্দিরের ভেতরে ঢুকো, দ্রুত! আমরা সবাই দৌড়ে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। জলদস্যুরাও বাঘের ভয়ে পালিয়ে গেল। বাঘটা কিছুক্ষণ মন্দিরের সামনে ঘোরাফেরা করল, তারপর জঙ্গলে চলে গেল। আমরা সবাই হাঁফাচ্ছিলাম। দেবদীপ বলল, আমরা খুব বিপদে পড়ে গেছি, এখন কি করব? শ্বশুরজি বললেন, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে, কিছু ধন নিয়ে যাব, বাকিটা পরে আসব। হরিপদ মাঝি বললেন, না, এখন আর সম্ভব নয়, জলদস্যুরা নিশ্চয়ই আরও লোক নিয়ে ফিরবে, আমাদের পুলিশে খবর দিতে হবে। রিতম বলল, কিন্তু এখানে তো কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, আমরা কিভাবে খবর দেব? হরিপদ মাঝি বললেন, গ্রামে ফিরে যেতে হবে, সেখান থেকে খবর দেব। আমরা সিদ্ধান্ত নিলাম দ্রুত ফিরে যাব। শ্বশুরজি কয়েকটা সোনার মোহর পকেটে নিলেন, বললেন, এই প্রমাণ দেখিয়ে পুলিশকে বলবো। আমরা মন্দির থেকে বের হয়ে দ্রুত হাঁটতে লাগলাম। সন্ধে হয়ে যাচ্ছিল, জঙ্গল আরও ভয়ঙ্কর লাগছিল। অনুশ্রী আমার হাত ধরে হাঁটছিল। রিতম সবসময় চারপাশ দেখছিল। হঠাৎ আমরা দেখলাম জলদস্যুরা আবার আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। এবার তারা আরও বেশি লোক নিয়ে এসেছে। তাদের নেতা বলল, তোমরা কোথায় যাচ্ছ? আমরা তো বলেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না। দেবদীপ সাহস করে বলল, তোমরা আমাদের রাস্তা ছেড়ে দাও, নইলে আমরা পুলিশে খবর দেব। সেই নেতা হাসল, বলল, পুলিশ? এখানে কোনো পুলিশ আসে না, এই জঙ্গল আমাদের রাজ্য। শ্বশুরজি রিভলভার তুলে ধরলেন, বললেন, আমি গুলি করতে পিছপা হব না, তোমরা সরে দাঁড়াও। জলদস্যুদের নেতাও একটু পিছিয়ে গেল, কিন্তু তার সাথীরা আমাদের ঘিরে ফেলল। পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম, হুইসেল। তারপর দেখলাম বেশ কয়েকজন ইউনিফর্ম পরা লোক দৌড়ে আসছে, তারা ফরেস্ট গার্ড। একজন চিৎকার করে বলল, সবাই হাত তুলে দাঁড়াও। জলদস্যুরা পালাতে গেল, কিন্তু ফরেস্ট গার্ডরা তাদের ঘিরে ফেলল, তাদের সবাইকে ধরে ফেলল। একজন গার্ড আমাদের কাছে এসে বলল, আপনারা কারা, এখানে কি করছেন? দেবদীপ সব ঘটনা বলল। ফরেস্ট গার্ড বলল, আমরা এই এলাকায় টহল দিচ্ছিলাম, আপনাদের চিৎকার শুনে এসেছি, আপনারা খুব ভাগ্যবান। শ্বশুরজি সোনার মোহর দেখালেন, বললেন, এখানে একটা পুরনো ধনভাণ্ডার আছে, এটা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন, আমরা এটা সরকারকে জানাতে চাই। ফরেস্ট গার্ড বলল, এটা একটা বড় আবিষ্কার, আমরা একটা দল পাঠাবো সেই মন্দিরে, ধনভাণ্ডার যাচাই করব, আপনাদের পরিবারকে এর একটা অংশ দেওয়া হবে পুরস্কারের হিসেবে। আমরা সবাই খুশি হলাম। রিতম বলল, দাদু, আপনার ঠাকুরদা সত্যি একজন মহান অভিযাত্রী ছিলেন। শ্বশুরজি হাসলেন, বললেন, হ্যাঁ, তিনি ছিলেন, আর আজ আমরা তার স্বপ্ন পূরণ করলাম। 1 সপ্তাহ পর আমরা বাড়ি ফিরলাম, কিন্তু এই অভিযানের স্মৃতি আমাদের মনে চিরকাল থেকে যাবে। অনুশ্রী এখন আর ভয় পায় না। সে বলে, মা, আমি বড় হয়ে অভিযাত্রী হব। রিতম বলে, আমি ঠাকুরদার ডায়েরি নিয়ে একটা বই লিখব। দেবদীপ বলে, এই অভিযান আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। আর আমি শুধু ভাবি সেই নৌকায় ঝড়ের দিনটার কথা, যখন শ্বশুরজি আমার কানে ফিসফিস করে রহস্যের কথা বলেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি এই রহস্য আমাদের জীবনে কত বড় পরিবর্তন আনবে। এখন প্রায়ই শ্বশুরজি আমাকে বলেন, তুমি না থাকলে হয়তো আমি এই অভিযানে যেতে পারতাম না, তুমি আমাকে সাহস দিয়েছ। আমি হাসি, বলি, না বাবা, সাহস তো আপনারই ছিল, আমরা শুধু আপনার স্বপ্নের সাথী হয়েছি। প্রশাসন পরে আমাদের জানায় যে সেই মন্দিরে পাওয়া ধনভাণ্ডারের মূল্য প্রায় 5 কোটি টাকা। তার 1/4 আমাদের পরিবারকে দেওয়া হবে, বাকিটা জাদুঘরে রাখা হবে। এই টাকা দিয়ে আমরা অনুশ্রী আর রিতমের পড়াশোনার ব্যবস্থা করলাম।
একটা নতুন বাড়ি কিনলাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা একটা ফাউন্ডেশন খুললাম। নাম দিলাম অভিযাত্রী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ দেয়। শ্বশুরজি বললেন, আমার ঠাকুরদা চাইতেন এই ধন মানুষের কাজে লাগুক। আজ তার ইচ্ছে পূরণ হল। আমরা আবার হরিপদ মাঝির সাথে দেখা করতে গেলাম। তাকে একটা বড় পুরস্কার দিলাম। তিনি খুব খুশি হলেন। বললেন, তোমরা সত্যিই একটা ভালো পরিবার, তোমাদের মধ্যে একতা আছে, এই একতাই তোমাদের সফল করেছে। এখন মাঝে মাঝে আমি সেই পুরনো ট্রাঙ্কটা খুলে ডায়েরিটা পড়ি। সেখানে শ্বশুরজির ঠাকুরদার লেখা অনেক গল্প আছে। প্রতিটা গল্প একটা নতুন অভিযানের। আমি ভাবি, হয়তো ভবিষ্যতে আমরা আরও কোনো অভিযানে বেরোব। অনুশ্রী এখন ম্যাপ পড়তে শিখছে। রিতম ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। দেবদীপ ছুটির দিনে আমাদের নিয়ে ট্রেকিংয়ে যায়। আর শ্বশুরজি, তিনি এখন আমাদের অভিযাত্রী ফাউন্ডেশনের চেয়ারম্যান। একদিন সন্ধ্যায় শ্বশুরজি আমাকে ডাকলেন। বললেন, জানো, সেই ঝড়ের দিন আমি তোমাকে যা বলেছিলাম সেটা ছিল আমার হৃদয়ের কথা। আমি সত্যিই ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল হয়তো আর কখনো এই রহস্যের কথা কাউকে বলতে পারবো না। আমি বললাম, বাবা, ভালো হয়েছে আপনি বলেছেন, নইলে আমরা কখনো এই অভিযানে যেতাম না। তিনি হাসলেন, বললেন, তুমি একজন সাহসী মেয়ে, আমার ছেলে খুব ভাগ্যবান। আমি লজ্জা পেলাম, কিন্তু মনে মনে খুশি হলাম। এই পরিবার আমার কাছে সবচেয়ে মূল্যবান, আর এই অভিযান আমাদের সবাইকে আরও কাছে নিয়ে এসেছে। এখন যখন রাতে ঘুমোতে যাই, আমি ভাবি সেই সুন্দরবনের জঙ্গল, পুরনো মন্দির, গোপন ধনভাণ্ডার, বাঘ, জলদস্যু সব নিয়ে। এসব যেন একটা স্বপ্ন, কিন্তু না, এটা স্বপ্ন নয়, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। দেবদীপ মাঝে মাঝে বলে, তুমি কি বিশ্বাস করতে পারো আমরা সত্যি এসব করেছি? আমি হাসি, বলি, হ্যাঁ, বিশ্বাস করি, কারণ আমরা একসাথে ছিলাম। পরিবার একসাথে থাকলে সব সম্ভব। রিতম এখন তার বন্ধুদের কাছে এই গল্প বলে। তারা অবাক হয়ে শোনে, কেউ কেউ বিশ্বাস করে না, কিন্তু রিতম তাদের ছবি দেখায়। আমরা সেই মন্দিরের, জঙ্গলের সোনার মোহরের ছবি তুলেছিলাম। অনুশ্রী স্কুলে একটা প্রজেক্ট করেছে এই অভিযান নিয়ে। তার টিচার খুব প্রশংসা করেছেন, বলেছেন, তোমাদের পরিবার সত্যিই অসাধারণ। শ্বশুরজি এখন আরেকটা পরিকল্পনা করছেন। তিনি বলছেন, তার ঠাকুরদার ডায়েরিতে আরও কয়েকটা জায়গার কথা লেখা আছে। হয়তো সেখানেও কিছু রহস্য লুকিয়ে আছে। তিনি চান আমরা আবার একসাথে অভিযানে বেরোই। আমি বলি, বাবা, আমরা রেডি আছি, যখন বলবেন তখনই যাব। দেবদীপ হাসে, বলে, এবার হয়তো আমাদের আরও সাবধান থাকতে হবে, জলদস্যুরা হয়তো আবার আসতে পারে। রিতম উত্তেজিত হয়ে বলে, আমি এবার আরও ভালো প্রস্তুতি নেব, সেলফ ডিফেন্স শিখব। অনুশ্রী বলে, আমি এবার ভয় পাব না, আমি জানি আমরা সবাই একসাথে আছি। এভাবেই আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। এই অভিযান শুধু ধনভাণ্ডার আবিষ্কার নয়, এটা আমাদের শিখিয়েছে পরিবারের মূল্য, একতার শক্তি আর সাহসের গুরুত্ব। আজ যখন আমি এই গল্প বলছি, আমার চোখে ভেসে ওঠে সেই সব মুহূর্ত। নৌকায় ঝড়, জঙ্গলে হাঁটা, মন্দিরে ঢোকা, বাঘের সামনে দাঁড়ানো, জলদস্যুদের মুখোমুখি হওয়া, সব। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস আমি পেয়েছি, সেটা হলো পরিবারের সাথে একটা অবিস্মরণীয় স্মৃতি। এই স্মৃতি আমাদের সারা জীবন থাকবে। আমরা যখন বুড়ো হয়ে যাব, তখনও এই গল্প বলবো আমাদের নাতি নাতনিদের কাছে। এবং হয়তো তারাও একদিন এই ঐতিহ্য বহন করবে। তারাও হয়ে উঠবে অভিযাত্রী, খুঁজবে নতুন রহস্য, আবিষ্কার করবে নতুন ইতিহাস। আমার এই গল্প শেষ করছি একটা বার্তা দিয়ে। পরিবার হলো সবচেয়ে বড় সম্পদ। ধনভাণ্ডার, সোনা, রূপো সব ফুরিয়ে যায়, কিন্তু পরিবারের ভালোবাসা কখনো শেষ হয় না। এটাই জীবনের আসল ধন। আর যদি কখনো তোমার জীবনে কোনো রহস্য আসে, ভয় পেও না, পরিবারকে সাথে নাও, একসাথে সামলাও, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের অভিযান শেষ হয়েছে, কিন্তু আমাদের গল্প চলতে থাকবে। হয়তো পরের বছর আমরা আরেকটা অভিযানে বেরোব, হয়তো আরও বড় রহস্যের সমাধান করব। কিন্তু যাই হোক না কেন, আমরা একসাথে থাকব, কারণ একসাথে থাকলেই সব সম্ভব। এই ছিল আমার গল্প, একটা সাধারণ পরিবারের অসাধারণ অভিযানের গল্প, একটা রহস্যময় ধনভাণ্ডার আবিষ্কারের গল্প।
কিন্তু সবচেয়ে বড় কথা, এটা একটা পরিবারের একতা আর ভালোবাসার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর মনে রেখো, জীবনে সবসময় একটা রহস্য লুকানো থাকে, শুধু সাহস নিয়ে খুঁজতে হয়। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। আর যদি তোমরাও কোনো অভিযানে যেতে চাও, মনে রেখো, পরিবারকে সাথে নাও, একা নয়, একসাথে। আল্লাহ হাফেজ। রেখে রেখেছিলেন। তিনি বলেছিলেন, সেই ধন তুলে আনার জন্য দরকার পারিবারিক একতা। একা কেউ যেতে পারবে না, কারণ সেখানে অনেক বিপদ আছে, হিংস্র পশু, বিষধর সাপ, জলদস্যু। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। বললাম, তাহলে আমরা কি করব? শ্বশুরজি বললেন, আমি চাই তুমি, দেবদীপ, রিতম আর অনুশ্রীকে নিয়ে আমার সাথে যাবে। আমরা একসাথে সেই অভিযানে বের হব। এটা শুধু ধনের জন্য নয়, এটা আমাদের পারিবারিক ইতিহাসের অংশ। আমি ভাবতে লাগলাম, একদিকে এটা খুবই রোমাঞ্চকর শোনাচ্ছে, অন্যদিকে বিপদও কম নয়। কিন্তু শ্বশুরজির চোখে যে আগ্রহ দেখলাম, সেটা আমাকে ভাবতে বাধ্য করল। সন্ধ্যায় দেবদীপকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না। বলল, তুমি কি পাগল হয়ে গেছো? বাবা তোমাকে এসব রূপকথার গল্প বলছেন, আর তুমি বিশ্বাস করছো? আমি বললাম, তুমি তো ডায়েরিটা দেখোনি, সেখানে মানচিত্র আছে, ছবি আছে, সব আছে। তোমার বাবা কোনো মিথ্যে বলছেন না। দেবদীপ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, আমি বাবার সাথে একবার কথা বলি। পরদিন সকালে দেবদীপ আর শ্বশুরজি অনেকক্ষণ কথা বললেন। দেবদীপ ডায়েরিটা দেখল, মানচিত্র দেখল, তারপর সে আমার কাছে এসে বলল, আমার মনে হয় আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। তবে আমরা পুরো পরিবার যাব, কেউ একা কোথাও যাবে না। আমি খুশি হয়ে গেলাম। রিতম আর অনুশ্রীকেও বললাম। রিতম শুনে উত্তেজিত হয়ে গেল, বলল, বা মা, এটা তো দারুণ অ্যাডভেঞ্চার হবে, আমি যাব। অনুশ্রী একটু ভয় পেল, বলল, মা, সেখানে কি সত্যি বাঘ আছে? আমি ভয় পাচ্ছি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি ভয় পেও না, আমরা সবাই একসাথে থাকব। তোমার বাবা, দাদু, দাদা সবাই আছে, কেউ তোমার কিছু হতে দেবে না। এইভাবে আমরা পরিকল্পনা শুরু করলাম। শ্বশুরজি বললেন, আমাদের প্রথমে যেতে হবে সুন্দরবনের কাছে একটা ছোট গ্রামে। সেখানে আমার একজন পুরনো বন্ধু আছে, তার নাম হরিপদ মাঝি। সে আমাদের গাইড হবে। আমরা প্রস্তুতি নিতে লাগলাম। টর্চ লাইট, দড়ি, ছুরি, প্রাথমিক চিকিৎসার বাক্স, খাবার, পানি সবকিছু গোছালাম। শ্বশুরজি একটা পুরনো রিভলভারও বের করলেন। বললেন, এটা শুধু জরুরি অবস্থার জন্য। 1 সপ্তাহ পর আমরা রওনা হলাম। প্রথমে ট্রেনে করে খুলনা গেলাম। সেখান থেকে বাসে করে একটা ছোট গ্রামে পৌঁছালাম। গ্রামটা সুন্দরবনের একদম কাছে। চারপাশে জঙ্গল, নদী, নালা। হরিপদ মাঝিকে খুঁজে বের করলাম। তিনি একজন বয়স্ক মানুষ, বছর 60 হবে, তবে এখনও শক্ত সমর্থ। শ্বশুরজিকে দেখে খুব খুশি হলেন, বললেন, অনেক দিন পর দেখা, তুমি অবশেষে সেই জায়গায় যেতে চাইছ? শ্বশুরজি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, এবার সময় এসেছে। হরিপদ মাঝি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো সেই জায়গায় কি আছে? সেখানে শুধু ধন নয়, আছে অভিশাপও। অনেকে গেছে, কেউ ফিরে আসেনি। আমার গা শিউরে উঠল। দেবদীপ বলল, আমরা সাবধান থাকব, আমাদের একসাথে থাকতে হবে। হরিপদ মাঝি মাথা নাড়লেন, বললেন, ঠিক আছে, আমি তোমাদের সেখানে নিয়ে যাব, তবে আমার কথা শুনতে হবে, যা বলি তাই করতে হবে। আমরা সবাই রাজি হলাম। পরদিন ভোরে আমরা রওনা হলাম। একটা বড় নৌকায় উঠলাম। হরিপদ মাঝি নৌকা চালাতে লাগলেন, আমরা নদীর ভেতর দিয়ে নিয়ে চললাম। চারপাশে গভীর জঙ্গল, মাঝে মাঝে কুমিরের দেখা পাচ্ছিলাম। হরিপদ মাঝি বললেন, চুপচাপ থাকো, শব্দ করো না, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। অনুশ্রী ভয়ে আমার হাত শক্ত করে চেপে ধরল। আমি তাকে সাহস দিলাম। রিতম উত্তেজিত হয়ে চারপাশ দেখছিল। দেবদীপ আর শ্বশুরজি মানচিত্র দেখে রাস্তা বুঝার চেষ্টা করছিলেন। প্রায় 3 ঘন্টা পর আমরা একটা জায়গায় থামলাম। হরিপদ মাঝি বললেন, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, নৌকা এখানেই রেখে যাব। আমরা নামলাম। চারপাশ দেখে মনে হলো কোনো মানুষ এখানে আসে না, ঘন জঙ্গল, পায়ের নিচে কাদা। আমরা এক লাইনে হাঁটতে লাগলাম। হরিপদ মাঝি সামনে, তারপর শ্বশুরজি, দেবদীপ, রিতম, আমি, আর সবার শেষে অনুশ্রী। হঠাৎ শ্বশুরজি থামলেন, বললেন, দেখো, ওইখানে একটা পাথরের চিহ্ন, মানচিত্র এটা ছিল। আমরা সবাই সেদিকে তাকালাম। একটা বড় পাথরে খোদাই করা একটা চিহ্ন। হরিপদ মাঝি বললেন, এর মানে আমরা সঠিক পথে আছি, এখন পূর্ব দিকে যেতে হবে। আমরা আবার হাঁটতে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পর আমরা একটা পুরনো মন্দিরের সামনে পৌঁছালাম।
মন্দিরটা অর্ধেক ভেঙে গেছে, লতাপাতায় ঢাকা। শ্বশুরজি বললেন, এটাই সেই জায়গা। আমার ঠাকুরদা এই মন্দিরের কথা লিখেছিলেন। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। অন্ধকার। দেবদীপ টর্চলাইট জ্বালালো। দেয়ালে অনেক পুরনো ছবি খোদাই করা। হরিপদ মাঝি বললেন, এই মন্দির প্রায় ৫০০ বছরের পুরনো। এখানে একসময় রাজা থাকতেন। শ্বশুরজি মানচিত্র দেখে বললেন, গোপন কক্ষটা এই মন্দিরের পেছনে। চলো, খুঁজি। আমরা মন্দিরের পেছনে গেলাম। সেখানে একটা বড় পাথরের দেয়াল। শ্বশুরজি সেই দেয়ালে হাত বুলাতে লাগলেন। হঠাৎ তিনি একটা জায়গায় চাপ দিলেন। দেয়ালটা একটু নড়ল। রিতম বলল, দাদু, এটা কি দরজা? শ্বশুরজি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, এটা একটা গোপন দরজা। সবাই মিলে ধাক্কা দাও। আমরা সবাই মিলে দরজাটা ঠেলতে লাগলাম। ধীরে ধীরে দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার। একটা সিঁড়ি নিচে নেমে গেছে। দেবদীপ বলল, সবাই সাবধানে নামো, ধীরে ধীরে। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। প্রায় ২০টা সিঁড়ি নামার পর একটা বড় কক্ষে পৌঁছালাম। টর্চ লাইটের আলোতে দেখলাম চারপাশে অনেক পুরনো কলস, বাক্স, পাথরের মূর্তি। শ্বশুরজি একটা বাক্স খুললেন। তার ভেতর ভর্তি সোনার মোহর। আমরা সবাই অবাক হয়ে দেখতে লাগলাম। রিতম বলল, দাদু, এটা তো সত্যি। আপনার ঠাকুরদা সত্যি বলেছিলেন। শ্বশুরজি হাসলেন, বললেন, হ্যাঁ, সত্যি। এখন আমাদের সাবধানে এগুলো বের করতে হবে। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম, যেন কেউ হাঁটছে। হরিপদ মাঝি চিৎকার করে বললেন, সবাই উপরে উঠো, দ্রুত। আমরা দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। ওপরে উঠে দেখি কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে বন্দুক। একজন বলল, তোমরা কে? এখানে কি করছো? দেবদীপ বলল, আমরা শুধু ঘুরতে এসেছি। সেই লোকটা হাসল, বলল, মিথ্যে বলো না, আমরা তোমাদের অনেক দিন ধরে ফলো করছি। আমরা জানি তোমরা ধনের খোঁজে এসেছ। এখন সেই ধন আমাদের। শ্বশুরজি রিভলভার বের করলেন, বললেন, এক পাও এগিও না, এটা আমাদের পারিবারিক সম্পত্তি। সেই লোকটা আরও হাসল, বলল, তুমি কি আমাদের সাথে লড়বে? আমরা ৬ জন, তোমরা কয়জন? হরিপদ মাঝি এগিয়ে এসে বললেন, তোমরা কারা? এই এলাকায় তোমাদের কোনো অধিকার নেই। সেই লোকটা বলল, আমরা স্থানীয় জলদস্যু। এই এলাকা আমাদের। যা খুঁজে পাবে সব আমাদের। হঠাৎ অনুশ্রী চিৎকার করে উঠল, একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। সবাই স্তব্ধ হয়ে গেল। বাঘটা গর্জন করে উঠল। জলদস্যুরা ভয়ে পিছিয়ে গেল। হরিপদ মাঝি চিৎকার করে বললেন, সবাই মন্দিরের ভেতরে ঢুকো, দ্রুত। আমরা সবাই দৌড়ে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। জলদস্যুরাও বাঘের ভয়ে পালিয়ে গেল। বাঘটা কিছুক্ষণ মন্দিরের সামনে ঘোরাফেরা করল, তারপর জঙ্গলে চলে গেল। আমরা সবাই হাঁফাচ্ছিলাম। দেবদীপ বলল, আমরা খুব বিপদে পড়ে গেছি, এখন কি করব? শ্বশুরজি বললেন, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে। কিছু ধন নিয়ে যাব, বাকিটা পরে আসব। হরিপদ মাঝি বললেন, না, এখন আর সম্ভব নয়। জলদস্যুরা নিশ্চয়ই আরও লোক নিয়ে ফিরবে। আমাদের পুলিশে খবর দিতে হবে। রিতম বলল, কিন্তু এখানে তো কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, আমরা কিভাবে খবর দেব? হরিপদ মাঝি বললেন, গ্রামে ফিরে যেতে হবে, সেখান থেকে খবর দেব। আমরা সিদ্ধান্ত নিলাম দ্রুত ফিরে যাব। শ্বশুরজি কয়েকটা সোনার মোহর পকেটে নিলেন, বললেন, এই প্রমাণ দেখিয়ে পুলিশকে বলবো। আমরা মন্দির থেকে বের হয়ে দ্রুত হাঁটতে লাগলাম। সন্ধে হয়ে যাচ্ছিল। জঙ্গল আরও ভয়ঙ্কর লাগছিল। অনুশ্রী আমার হাত ধরে হাঁটছিল। রিতম সবসময় চারপাশ দেখছিল। হঠাৎ আমরা দেখলাম জলদস্যুরা আবার আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। এবার তারা আরও বেশি লোক নিয়ে এসেছে। তাদের নেতা বলল, তোমরা কোথায় যাচ্ছ? আমরা তো বলেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না। দেবদীপ সাহস করে বলল, তোমরা আমাদের রাস্তা ছেড়ে দাও, নইলে আমরা পুলিশে খবর দেব। সেই নেতা হাসল, বলল, পুলিশ? এখানে কোনো পুলিশ আসে না। এই জঙ্গল আমাদের রাজ্য। শ্বশুরজি রিভলভার তুলে ধরলেন, বললেন, আমি গুলি করতে পিছুপা হব না, তোমরা সরে দাঁড়াও। জলদস্যুদের নেতাও একটু পিছিয়ে গেল, কিন্তু তার সাথীরা আমাদের ঘিরে ফেলল। পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম, হুইসেল। তারপর দেখলাম বেশ কয়েকজন ইউনিফর্ম পরা লোক দৌড়ে আসছে। তারা ফরেস্ট গার্ড। একজন চিৎকার করে বলল, সবাই হাত তুলে দাঁড়াও। জলদস্যুরা পালাতে গেল, কিন্তু ফরেস্ট গার্ডরা তাদের ঘিরে ফেলল। তাদের সবাইকে ধরে ফেলল। একজন গার্ড আমাদের কাছে এসে বলল, আপনারা কারা? এখানে কি করছেন? দেবদীপ সব ঘটনা বলল। ফরেস্ট গার্ড বলল, আমরা এই এলাকায় টহল দিচ্ছিলাম, আপনাদের চিৎকার শুনে এসেছি। আপনারা খুব ভাগ্যবান।
শ্বশুরজি সোনার মোহর দেখালেন, বললেন, এখানে একটা পুরনো ধনভাণ্ডার আছে। এটা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন। আমরা এটা সরকারকে জানাতে চাই। ফরেস্ট গার্ড বলল, এটা একটা বড় আবিষ্কার। আমরা একটা দল পাঠাবো সেই মন্দিরে, ধনভাণ্ডার যাচাই করব। আপনাদের পরিবারকে এর একটা অংশ দেওয়া হবে পুরস্কারের হিসেবে। আমরা সবাই খুশি হলাম। রিতম বলল, দাদু, আপনার ঠাকুরদা সত্যি একজন মহান অভিযাত্রী ছিলেন। শ্বশুরজি হাসলেন, বললেন, হ্যাঁ, তিনি ছিলেন। আর আজ আমরা তার স্বপ্ন পূরণ করলাম। 1 সপ্তাহ পর আমরা বাড়ি ফিরলাম, কিন্তু এই অভিযানের স্মৃতি আমাদের মনে চিরকাল থেকে যাবে। অনুশ্রী এখন আর ভয় পায় না। সে বলে, মা, আমি বড় হয়ে অভিযাত্রী হব। রিতম বলে, আমি ঠাকুরদার ডায়েরি নিয়ে একটা বই লিখব। দেবদীপ বলে, এই অভিযান আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। আর আমি শুধু ভাবি সেই নৌকায় ঝড়ের দিনটার কথা, যখন শ্বশুরজি আমার কানে ফিসফিস করে রহস্যের কথা বলেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি এই রহস্য আমাদের জীবনে কত বড় পরিবর্তন আনবে। এখন প্রায়ই শ্বশুরজি আমাকে বলেন, তুমি না থাকলে হয়তো আমি এই অভিযানে যেতে পারতাম না। তুমি আমাকে সাহস দিয়েছ। আমি হাসি, বলি, না বাবা, সাহস তো আপনারই ছিল। আমরা শুধু আপনার স্বপ্নের সাথী হয়েছি। প্রশাসন পরে আমাদের জানায় যে সেই মন্দিরে পাওয়া ধনভাণ্ডারের মূল্য প্রায় 5 কোটি টাকা। তার 1/4 আমাদের পরিবারকে দেওয়া হবে, বাকিটা জাদুঘরে রাখা হবে। এই টাকা দিয়ে আমরা অনুশ্রী আর রিতমের পড়াশোনার ব্যবস্থা করলাম, একটা নতুন বাড়ি কিনলাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা একটা ফাউন্ডেশন খুললাম। নাম দিলাম অভিযাত্রী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ দেয়। শ্বশুরজি বললেন, আমার ঠাকুরদা চাইতেন এই ধন মানুষের কাজে লাগুক। আজ তার ইচ্ছে পূরণ হল। আমরা আবার হরিপদ মাঝির সাথে দেখা করতে গেলাম। তাকে একটা বড় পুরস্কার দিলাম। তিনি খুব খুশি হলেন, বললেন, তোমরা সত্যিই একটা ভালো পরিবার। তোমাদের মধ্যে একতা আছে। এই একতাই তোমাদের সফল করেছে। এখন মাঝে মাঝে আমি সেই পুরনো ট্রাঙ্কটা খুলে ডায়েরিটা পড়ি। সেখানে শ্বশুরজির ঠাকুরদার লেখা অনেক গল্প আছে। প্রতিটা গল্প একটা নতুন অভিযানের। আমি ভাবি, হয়তো ভবিষ্যতে আমরা আরও কোনো অভিযানে বেরোব। অনুশ্রী এখন ম্যাপ পড়তে শিখছে। রিতম ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। দেবদীপ ছুটির দিনে আমাদের নিয়ে ট্রেকিংয়ে যায়। আর শ্বশুরজি, তিনি এখন আমাদের অভিযাত্রী ফাউন্ডেশনের চেয়ারম্যান। একদিন সন্ধ্যায় শ্বশুরজি আমাকে ডাকলেন, বললেন, জানো, সেই ঝড়ের দিন আমি তোমাকে যা বলেছিলাম সেটা ছিল আমার হৃদয়ের কথা। আমি সত্যিই ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল হয়তো আর কখনো এই রহস্যের কথা কাউকে বলতে পারবো না। আমি বললাম, বাবা, ভালো হয়েছে আপনি বলেছেন, নইলে আমরা কখনো এই অভিযানে যেতাম না। তিনি হাসলেন, বললেন, তুমি একজন সাহসী মেয়ে। আমার ছেলে খুব ভাগ্যবান। আমি লজ্জা পেলাম, কিন্তু মনে মনে খুশি হলাম। এই পরিবার আমার কাছে সবচেয়ে মূল্যবান। আর এই অভিযান আমাদের সবাইকে আরও কাছে নিয়ে এসেছে। এখন যখন রাতে ঘুমোতে যাই, আমি ভাবি সেই সুন্দরবনের জঙ্গল, পুরনো মন্দির, গোপন ধনভাণ্ডার, বাঘ, জলদস্যু সব নিয়ে। এসব যেন একটা স্বপ্ন। কিন্তু না, এটা স্বপ্ন নয়, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। দেবদীপ মাঝে মাঝে বলে, তুমি কি বিশ্বাস করতে পারো আমরা সত্যি এসব করেছি? আমি হাসি, বলি, হ্যাঁ, বিশ্বাস করি, কারণ আমরা একসাথে ছিলাম। পরিবার একসাথে থাকলে সব সম্ভব। রিতম এখন তার বন্ধুদের কাছে এই গল্প বলে। তারা অবাক হয়ে শোনে। কেউ কেউ বিশ্বাস করে না, কিন্তু রিতম তাদের ছবি দেখায়। আমরা সেই মন্দিরের, জঙ্গলের সোনার মোহরের ছবি তুলেছিলাম। অনুশ্রী স্কুলে একটা প্রজেক্ট করেছে এই অভিযান নিয়ে। তার টিচার খুব প্রশংসা করেছেন, বলেছেন, তোমাদের পরিবার সত্যিই অসাধারণ। শ্বশুরজি এখন আরেকটা পরিকল্পনা করছেন। তিনি বলছেন, তার ঠাকুরদার ডায়েরিতে আরও কয়েকটা জায়গার কথা লেখা আছে। হয়তো সেখানেও কিছু রহস্য লুকিয়ে আছে। তিনি চান আমরা আবার একসাথে অভিযানে বেরোই। আমি বলি, বাবা, আমরা রেডি আছি, যখন বলবেন তখনই যাব। দেবদীপ হাসে, বলে, এবার হয়তো আমাদের আরও সাবধান থাকতে হবে। জলদস্যুরা হয়তো আবার আসতে পারে। রিতম উত্তেজিত হয়ে বলে,
আমি এবার আরও ভালো প্রস্তুতি নেব, সেলফ ডিফেন্স শিখব। অনুশ্রী বলে, আমি এবার ভয় পাব না, আমি জানি আমরা সবাই একসাথে আছি। এভাবেই আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। এই অভিযান শুধু ধনভাণ্ডার আবিষ্কার নয়, এটা আমাদের শিখিয়েছে পরিবারের মূল্য, একতার শক্তি আর সাহসের গুরুত্ব। আজ যখন আমি এই গল্প বলছি, আমার চোখে ভেসে ওঠে সেই সব মুহূর্ত, নৌকায় ঝড়, জঙ্গলে হাঁটা, মন্দিরে ঢোকা, বাঘের সামনে দাঁড়ানো, জলদস্যুদের মুখোমুখি হওয়া, সব। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস আমি পেয়েছি সেটা হলো পরিবারের সাথে একটা অবিস্মরণীয় স্মৃতি। এই স্মৃতি আমাদের সারা জীবন থাকবে। আমরা যখন বুড়ো হয়ে যাব তখনও এই গল্প বলবো আমাদের নাতি নাতনিদের কাছে, এবং হয়তো তারাও একদিন এই ঐতিহ্য বহন করবে। তারাও হয়ে উঠবে অভিযাত্রী, খুঁজবে নতুন রহস্য, আবিষ্কার করবে নতুন ইতিহাস। আমার এই গল্প শেষ করছি একটা বার্তা দিয়ে। পরিবার হলো সবচেয়ে বড় সম্পদ। ধনভাণ্ডার, সোনা, রূপো সব ফুরিয়ে যায়, কিন্তু পরিবারের ভালোবাসা কখনো শেষ হয় না। এটাই জীবনের আসল ধন। আর যদি কখনো তোমার জীবনে কোনো রহস্য আসে, ভয় পেও না, পরিবারকে সাথে নাও, একসাথে সামলাও, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের অভিযান শেষ হয়েছে, কিন্তু আমাদের গল্প চলতে থাকবে। হয়তো পরের বছর আমরা আরেকটা অভিযানে বেরোব, হয়তো আরও বড় রহস্যের সমাধান করব। কিন্তু যাই হোক না কেন, আমরা একসাথে থাকব, কারণ একসাথে থাকলেই সব সম্ভব। এই ছিল আমার গল্প, একটা সাধারণ পরিবারের অসাধারণ অভিযানের গল্প, একটা রহস্যময় ধনভাণ্ডার আবিষ্কারের গল্প। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা একটা পরিবারের একতা আর ভালোবাসার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর মনে রেখো, জীবনে সবসময় একটা রহস্য লুকানো থাকে, শুধু সাহস নিয়ে খুঁজতে হয়। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। আর যদি তোমরাও কোনো অভিযানে যেতে চাও, মনে রেখো, পরিবারকে সাথে নাও, একা নয়, একসাথে। আল্লাহ হাফেজ। রেখে রেখেছিলেন। তিনি বলেছিলেন, সেই ধন তুলে আনার জন্য দরকার পারিবারিক একতা। একা কেউ যেতে পারবে না, কারণ সেখানে অনেক বিপদ আছে, হিংস্র পশু, বিষধর সাপ, জলদস্যু। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। বললাম, তাহলে আমরা কি করব? শ্বশুরজি বললেন, আমি চাই তুমি, দেবদীপ, রিতম আর অনুশ্রীকে নিয়ে আমার সাথে যাবে। আমরা একসাথে সেই অভিযানে বের হব। এটা শুধু ধনের জন্য নয়, এটা আমাদের পারিবারিক ইতিহাসের অংশ। আমি ভাবতে লাগলাম, একদিকে এটা খুবই রোমাঞ্চকর শোনাচ্ছে, অন্যদিকে বিপদও কম নয়। কিন্তু শ্বশুরজির চোখে যে আগ্রহ দেখলাম, সেটা আমাকে ভাবতে বাধ্য করল। সন্ধ্যায় দেবদীপকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না। বলল, তুমি কি পাগল হয়ে গেছো? বাবা তোমাকে এসব রূপকথার গল্প বলছেন, আর তুমি বিশ্বাস করছো? আমি বললাম, তুমি তো ডায়েরিটা দেখোনি, সেখানে মানচিত্র আছে, ছবি আছে, সব আছে। তোমার বাবা কোনো মিথ্যে বলছেন না। দেবদীপ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, আমি বাবার সাথে একবার কথা বলি। পরদিন সকালে দেবদীপ আর শ্বশুরজি অনেকক্ষণ কথা বললেন। দেবদীপ ডায়েরিটা দেখল, মানচিত্র দেখল, তারপর সে আমার কাছে এসে বলল, আমার মনে হয় আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। তবে আমরা পুরো পরিবার যাব, কেউ একা কোথাও যাবে না। আমি খুশি হয়ে গেলাম। রিতম আর অনুশ্রীকেও বললাম। রিতম শুনেই উত্তেজিত হয়ে গেল, বলল, বা মা, এটা তো দারুণ অ্যাডভেঞ্চার হবে, আমি যাব। অনুশ্রী একটু ভয় পেল, বলল, মা, সেখানে কি সত্যি বাঘ আছে? আমি ভয় পাচ্ছি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি ভয় পেও না, আমরা সবাই একসাথে থাকব। তোমার বাবা, দাদু, দাদা সবাই আছে, কেউ তোমার কিছু হতে দেবে না। এইভাবে আমরা পরিকল্পনা শুরু করলাম। শ্বশুরজি বললেন, আমাদের প্রথমে যেতে হবে সুন্দরবনের কাছে একটা ছোট গ্রামে। সেখানে আমার একজন পুরনো বন্ধু আছে, তার নাম হরিপদ মাঝি। সে আমাদের গাইড হবে। আমরা প্রস্তুতি নিতে লাগলাম। টর্চ লাইট, দড়ি, ছুরি, প্রাথমিক চিকিৎসার বাক্স, খাবার, পানি সবকিছু গোছালাম। শ্বশুরজি একটা পুরনো রিভলভারও বের করলেন, বললেন, এটা শুধু জরুরি অবস্থার জন্য। 1 সপ্তাহ পর আমরা রওনা হলাম। প্রথমে ট্রেনে করে খুলনা গেলাম, সেখান থেকে বাসে করে একটা ছোট গ্রামে পৌঁছালাম। গ্রামটা সুন্দরবনের একদম কাছে, চারপাশে জঙ্গল, নদী, নালা। হরিপদ মাঝিকে খুঁজে বের করলাম। তিনি একজন বয়স্ক মানুষ, বছর 60 হবে, তবে এখনও শক্ত সমর্থ। শ্বশুরজিকে দেখে খুব খুশি হলেন, বললেন, অনেক দিন পর দেখা, তুমি অবশেষে সেই জায়গায় যেতে চাইছ? শ্বশুরজি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, এবার সময় এসেছে।
হরিপদ মাঝি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো সেই জায়গায় কি আছে? সেখানে শুধু ধন নয়, আছে অভিশাপও। অনেকে গেছে, কেউ ফিরে আসেনি। আমার গা শিউরে উঠল। দেবদীপ বলল, আমরা সাবধান থাকব, আমাদের একসাথে থাকতে হবে। হরিপদ মাঝি মাথা নাড়লেন, বললেন, ঠিক আছে, আমি তোমাদের সেখানে নিয়ে যাব, তবে আমার কথা শুনতে হবে, যা বলি তাই করতে হবে। আমরা সবাই রাজি হলাম। পরদিন ভোরে আমরা রওনা হলাম। একটা বড় নৌকায় উঠলাম। হরিপদ মাঝি নৌকা চালাতে লাগলেন, আমরা নদীর ভেতর দিয়ে নিয়ে চললাম। চারপাশে গভীর জঙ্গল, মাঝে মাঝে কুমিরের দেখা পাচ্ছিলাম। হরিপদ মাঝি বললেন, চুপচাপ থাকো, শব্দ করো না, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। অনুশ্রী ভয়ে আমার হাত শক্ত করে চেপে ধরল। আমি তাকে সাহস দিলাম। ঋতম উত্তেজিত হয়ে চারপাশ দেখছিল। দেবদীপ আর শ্বশুরজি মানচিত্র দেখে রাস্তা বুঝার চেষ্টা করছিলেন। প্রায় 3 ঘন্টা পর আমরা একটা জায়গায় থামলাম। হরিপদ মাঝি বললেন, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, নৌকা এখানেই রেখে যাব। আমরা নামলাম। চারপাশ দেখে মনে হল কোনো মানুষ এখানে আসে না। ঘন জঙ্গল, পায়ের নিচে কাদা। আমরা এক লাইনে হাঁটতে লাগলাম। হরিপদ মাঝি সামনে, তারপর শ্বশুরজি, দেবদীপ, ঋতম, আমি, আর সবার শেষে অনুশ্রী। হঠাৎ শ্বশুরজি থামলেন, বললেন, দেখো, ওইখানে একটা পাথরের চিহ্ন। মানচিত্র এটা ছিল। আমরা সবাই সেদিকে তাকালাম। একটা বড় পাথরে খোদাই করা একটা চিহ্ন। হরিপদ মাঝি বললেন, এর মানে আমরা সঠিক পথে আছি, এখন পূর্ব দিকে যেতে হবে। আমরা আবার হাঁটতে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পর আমরা একটা পুরনো মন্দিরের সামনে পৌঁছালাম। মন্দিরটা অর্ধেক ভেঙে গেছে, লতাপাতায় ঢাকা। শ্বশুরজি বললেন, এটাই সেই জায়গা, আমার ঠাকুরদা এই মন্দিরের কথা লিখেছিলেন। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। অন্ধকার। দেবদীপ টর্চলাইট জ্বালালো। দেয়ালে অনেক পুরনো ছবি খোদাই করা। হরিপদ মাঝি বললেন, এই মন্দির প্রায় 500 বছরের পুরনো, এখানে একসময় রাজা থাকতেন। শ্বশুরজি মানচিত্র দেখে বললেন, গোপন কক্ষটা এই মন্দিরের পেছনে, চলো খুঁজি। আমরা মন্দিরের পেছনে গেলাম। সেখানে একটা বড় পাথরের দেয়াল। শ্বশুরজি সেই দেয়ালে হাত বুলাতে লাগলেন। হঠাৎ তিনি একটা জায়গায় চাপ দিলেন। দেয়ালটা একটু নড়ল। ঋতম বলল, দাদু, এটা কি দরজা? শ্বশুরজি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, এটা একটা গোপন দরজা, সবাই মিলে ধাক্কা দাও। আমরা সবাই মিলে দরজাটা ঠেলতে লাগলাম। ধীরে ধীরে দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার, একটা সিঁড়ি নিচে নেমে গেছে। দেবদীপ বলল, সবাই সাবধানে নামো, ধীরে ধীরে। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। প্রায় 20টা সিঁড়ি নামার পর একটা বড় কক্ষে পৌঁছালাম। টর্চ লাইটের আলোতে দেখলাম চারপাশে অনেক পুরনো কলস, বাক্স, পাথরের মূর্তি। শ্বশুরজি একটা বাক্স খুললেন, তার ভেতর ভর্তি সোনার মোহর। আমরা সবাই অবাক হয়ে দেখতে লাগলাম। ঋতম বলল, দাদু, এটা তো সত্যি, আপনার ঠাকুরদা সত্যি বলেছিলেন। শ্বশুরজি হাসলেন, বললেন, হ্যাঁ সত্যি, এখন আমাদের সাবধানে এগুলো বের করতে হবে। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম, যেন কেউ হাঁটছে। হরিপদ মাঝি চিৎকার করে বললেন, সবাই উপরে উঠো, দ্রুত। আমরা দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। ওপরে উঠে দেখি কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে বন্দুক। একজন বলল, তোমরা কে, এখানে কি করছো? দেবদীপ বলল, আমরা শুধু ঘুরতে এসেছি। সেই লোকটা হাসল, বলল, মিথ্যে বলো না, আমরা তোমাদের অনেক দিন ধরে ফলো করছি। আমরা জানি তোমরা ধনের খোঁজে এসেছ, এখন সেই ধন আমাদের। শ্বশুরজি রিভলভার বের করলেন, বললেন, 1 পাও এগিয়েও না, এটা আমাদের পারিবারিক সম্পত্তি। সেই লোকটা আরও হাসল, বলল, তুমি কি আমাদের সাথে লড়বে? আমরা 6 জন, তোমরা কয়জন? হরিপদ মাঝি এগিয়ে এসে বললেন, তোমরা কারা? এই এলাকায় তোমাদের কোনো অধিকার নেই। সেই লোকটা বলল, আমরা স্থানীয় জলদস্যু, এই এলাকা আমাদের, যা খুঁজে পাবে সব আমাদের। হঠাৎ অনুশ্রী চিৎকার করে উঠল, একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। সবাই স্তব্ধ হয়ে গেল। বাঘটা গর্জন করে উঠল। জলদস্যুরা ভয়ে পিছিয়ে গেল। হরিপদ মাঝি চিৎকার করে বললেন, সবাই মন্দিরের ভেতরে ঢুকো, দ্রুত। আমরা সবাই দৌড়ে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। জলদস্যুরাও বাঘের ভয়ে পালিয়ে গেল। বাঘটা কিছুক্ষণ মন্দিরের সামনে ঘোরাফেরা করল, তারপর জঙ্গলে চলে গেল। আমরা সবাই হাঁফাচ্ছিলাম। দেবদীপ বলল, আমরা খুব বিপদে পড়ে গেছি, এখন কি করব? শ্বশুরজি বললেন, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে, কিছু ধন নিয়ে যাব, বাকিটা পরে আসব।
হরিপদ মাঝি বললেন, না, এখন আর সম্ভব নয়। জলদস্যুরা নিশ্চয়ই আরও লোক নিয়ে ফিরবে। আমাদের পুলিশে খবর দিতে হবে। রিতম বলল, কিন্তু এখানে তো কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, আমরা কিভাবে খবর দেব? হরিপদ মাঝি বললেন, গ্রামে ফিরে যেতে হবে, সেখান থেকে খবর দেব। আমরা সিদ্ধান্ত নিলাম দ্রুত ফিরে যাব। শ্বশুরজি কয়েকটা সোনার মোহর পকেটে নিলেন, বললেন, এই প্রমাণ দেখিয়ে পুলিশকে বলবো। আমরা মন্দির থেকে বের হয়ে দ্রুত হাঁটতে লাগলাম। সন্ধে হয়ে যাচ্ছিল, জঙ্গল আরও ভয়ঙ্কর লাগছিল। অনুশ্রী আমার হাত ধরে হাঁটছিল। রিতম সবসময় চারপাশ দেখছিল। হঠাৎ আমরা দেখলাম জলদস্যুরা আবার আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। এবার তারা আরও বেশি লোক নিয়ে এসেছে। তাদের নেতা বলল, তোমরা কোথায় যাচ্ছ? আমরা তো বলেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না। দেবদীপ সাহস করে বলল, তোমরা আমাদের রাস্তা ছেড়ে দাও, নইলে আমরা পুলিশে খবর দেব। সেই নেতা হাসল, বলল, পুলিশ? এখানে কোনো পুলিশ আসে না, এই জঙ্গল আমাদের রাজ্য। শ্বশুরজি রিভলভার তুলে ধরলেন, বললেন, আমি গুলি করতে পিছপা হব না, তোমরা সরে দাঁড়াও। জলদস্যুদের নেতাও একটু পিছিয়ে গেল, কিন্তু তার সাথীরা আমাদের ঘিরে ফেলল। পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম, হুইসেল। তারপর দেখলাম বেশ কয়েকজন ইউনিফর্ম পরা লোক দৌড়ে আসছে। তারা ফরেস্ট গার্ড। একজন চিৎকার করে বলল, সবাই হাত তুলে দাঁড়াও। জলদস্যুরা পালাতে গেল, কিন্তু ফরেস্ট গার্ডরা তাদের ঘিরে ফেলল। তাদের সবাইকে ধরে ফেলল। একজন গার্ড আমাদের কাছে এসে বলল, আপনারা কারা? এখানে কি করছেন? দেবদীপ সব ঘটনা বলল। ফরেস্ট গার্ড বলল, আমরা এই এলাকায় টহল দিচ্ছিলাম, আপনাদের চিৎকার শুনে এসেছি। আপনারা খুব ভাগ্যবান। শ্বশুরজি সোনার মোহর দেখালেন, বললেন, এখানে একটা পুরনো ধনভাণ্ডার আছে। এটা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন, আমরা এটা সরকারকে জানাতে চাই। ফরেস্ট গার্ড বলল, এটা একটা বড় আবিষ্কার। আমরা একটা দল পাঠাবো সেই মন্দিরে, ধনভাণ্ডার যাচাই করব। আপনাদের পরিবারকে এর একটা অংশ দেওয়া হবে পুরস্কারের হিসেবে। আমরা সবাই খুশি হলাম। রিতম বলল, দাদু, আপনার ঠাকুরদা সত্যি একজন মহান অভিযাত্রী ছিলেন। শ্বশুরজি হাসলেন, বললেন, হ্যাঁ, তিনি ছিলেন, আর আজ আমরা তার স্বপ্ন পূরণ করলাম। এক সপ্তাহ পর আমরা বাড়ি ফিরলাম, কিন্তু এই অভিযানের স্মৃতি আমাদের মনে চিরকাল থেকে যাবে। অনুশ্রী এখন আর ভয় পায় না। সে বলে, মা, আমি বড় হয়ে অভিযাত্রী হব। রিতম বলে, আমি ঠাকুরদার ডায়েরি নিয়ে একটা বই লিখব। দেবদীপ বলে, এই অভিযান আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। আর আমি শুধু ভাবি সেই নৌকায় ঝড়ের দিনটার কথা, যখন শ্বশুরজি আমার কানে ফিসফিস করে রহস্যের কথা বলেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি এই রহস্য আমাদের জীবনে কত বড় পরিবর্তন আনবে। এখন প্রায়ই শ্বশুরজি আমাকে বলেন, তুমি না থাকলে হয়তো আমি এই অভিযানে যেতে পারতাম না, তুমি আমাকে সাহস দিয়েছ। আমি হাসি, বলি, না বাবা, সাহস তো আপনারই ছিল, আমরা শুধু আপনার স্বপ্নের সাথী হয়েছি। প্রশাসন পরে আমাদের জানায় যে সেই মন্দিরে পাওয়া ধনভাণ্ডারের মূল্য প্রায় ৫ কোটি টাকা। তার ১/৪ আমাদের পরিবারকে দেওয়া হবে, বাকিটা জাদুঘরে রাখা হবে। এই টাকা দিয়ে আমরা অনুশ্রী আর রিতমের পড়াশোনার ব্যবস্থা করলাম, একটা নতুন বাড়ি কিনলাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা একটা ফাউন্ডেশন খুললাম। নাম দিলাম অভিযাত্রী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ দেয়। শ্বশুরজি বললেন, আমার ঠাকুরদা চাইতেন এই ধন মানুষের কাজে লাগুক। আজ তার ইচ্ছে পূরণ হল। আমরা আবার হরিপদ মাঝির সাথে দেখা করতে গেলাম। তাকে একটা বড় পুরস্কার দিলাম। তিনি খুব খুশি হলেন, বললেন, তোমরা সত্যিই একটা ভালো পরিবার, তোমাদের মধ্যে একতা আছে, এই একতাই তোমাদের সফল করেছে। এখন মাঝে মাঝে আমি সেই পুরনো ট্রাঙ্কটা খুলে ডায়েরিটা পড়ি। সেখানে শ্বশুরজির ঠাকুরদার লেখা অনেক গল্প আছে, প্রতিটা গল্প একটা নতুন অভিযানের। আমি ভাবি, হয়তো ভবিষ্যতে আমরা আরও কোনো অভিযানে বেরোব। অনুশ্রী এখন ম্যাপ পড়তে শিখছে, রিতম ইতিহাস নিয়ে পড়াশোনা করছে, দেবদীপ ছুটির দিনে আমাদের নিয়ে ট্রেকিংয়ে যায়, আর শ্বশুরজি, তিনি এখন আমাদের অভিযাত্রী ফাউন্ডেশনের চেয়ারম্যান। একদিন সন্ধ্যায় শ্বশুরজি আমাকে ডাকলেন, বললেন, জানো, সেই ঝড়ের দিন আমি তোমাকে যা বলেছিলাম সেটা ছিল আমার হৃদয়ের কথা। আমি সত্যিই ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল
হয়তো আর কখনো এই রহস্যের কথা কাউকে বলতে পারবো না। আমি বললাম, বাবা, ভালো হয়েছে আপনি বলেছেন, নইলে আমরা কখনো এই অভিযানে যেতাম না। তিনি হাসলেন, বললেন, তুমি একজন সাহসী মেয়ে, আমার ছেলে খুব ভাগ্যবান। আমি লজ্জা পেলাম, কিন্তু মনে মনে খুশি হলাম। এই পরিবার আমার কাছে সবচেয়ে মূল্যবান, আর এই অভিযান আমাদের সবাইকে আরও কাছে নিয়ে এসেছে। এখন যখন রাতে ঘুমোতে যাই, আমি ভাবি সেই সুন্দরবনের জঙ্গল, পুরনো মন্দির, গোপন ধনভাণ্ডার, বাঘ, জলদস্যু সব নিয়ে। এসব যেন একটা স্বপ্ন, কিন্তু না, এটা স্বপ্ন নয়, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। দেবদীপ মাঝে মাঝে বলে, তুমি কি বিশ্বাস করতে পারো আমরা সত্যি এসব করেছি? আমি হাসি, বলি, হ্যাঁ, বিশ্বাস করি, কারণ আমরা একসাথে ছিলাম। পরিবার একসাথে থাকলে সব সম্ভব। রিতম এখন তার বন্ধুদের কাছে এই গল্প বলে। তারা অবাক হয়ে শোনে, কেউ কেউ বিশ্বাস করে না, কিন্তু রিতম তাদের ছবি দেখায়। আমরা সেই মন্দিরের, জঙ্গলের সোনার মোহরের ছবি তুলেছিলাম। অনুশ্রী স্কুলে একটা প্রজেক্ট করেছে এই অভিযান নিয়ে। তার টিচার খুব প্রশংসা করেছেন, বলেছেন, তোমাদের পরিবার সত্যিই অসাধারণ। শ্বশুরজি এখন আরেকটা পরিকল্পনা করছেন। তিনি বলছেন, তার ঠাকুরদা ডায়েরিতে আরও কয়েকটা জায়গার কথা লেখা আছে, হয়তো সেখানেও কিছু রহস্য লুকিয়ে আছে। তিনি চান আমরা আবার একসাথে অভিযানে বেরোই। আমি বলি, বাবা, আমরা রেডি আছি, যখন বলবেন তখনই যাব। দেবদীপ হাসে, বলে, এবার হয়তো আমাদের আরও সাবধান থাকতে হবে, জলদস্যুরা হয়তো আবার আসতে পারে। রিতম উত্তেজিত হয়ে বলে, আমি এবার আরও ভালো প্রস্তুতি নেব, সেলফ ডিফেন্স শিখব। অনুশ্রী বলে, আমি এবার ভয় পাব না, আমি জানি আমরা সবাই একসাথে আছি। এভাবেই আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। এই অভিযান শুধু ধনভাণ্ডার আবিষ্কার নয়, এটা আমাদের শিখিয়েছে পরিবারের মূল্য, একতার শক্তি আর সাহসের গুরুত্ব। আজ যখন আমি এই গল্প বলছি, আমার চোখে ভেসে ওঠে সেই সব মুহূর্ত, নৌকায় ঝড়, জঙ্গলে হাঁটা, মন্দিরে ঢোকা, বাঘের সামনে দাঁড়ানো, জলদস্যুদের মুখোমুখি হওয়া, সব। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস আমি পেয়েছি, সেটা হলো পরিবারের সাথে একটা অবিস্মরণীয় স্মৃতি। এই স্মৃতি আমাদের সারা জীবন থাকবে। আমরা যখন বুড়ো হয়ে যাব, তখনও এই গল্প বলবো আমাদের নাতি নাতনিদের কাছে, এবং হয়তো তারাও একদিন এই ঐতিহ্য বহন করবে। তারাও হয়ে উঠবে অভিযাত্রী, খুঁজবে নতুন রহস্য, আবিষ্কার করবে নতুন ইতিহাস। আমার এই গল্প শেষ করছি একটা বার্তা দিয়ে। পরিবার হলো সবচেয়ে বড় সম্পদ। ধনভাণ্ডার, সোনা, রূপো সব ফুরিয়ে যায়, কিন্তু পরিবারের ভালোবাসা কখনো শেষ হয় না। এটাই জীবনের আসল ধন। আর যদি কখনো তোমার জীবনে কোনো রহস্য আসে, ভয় পেও না, পরিবারকে সাথে নাও, একসাথে সামলাও, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের অভিযান শেষ হয়েছে, কিন্তু আমাদের গল্প চলতে থাকবে। হয়তো পরের বছর আমরা আরেকটা অভিযানে বেরোব, হয়তো আরও বড় রহস্যের সমাধান করব। কিন্তু যাই হোক না কেন, আমরা একসাথে থাকব, কারণ একসাথে থাকলেই সব সম্ভব। এই ছিল আমার গল্প, একটা সাধারণ পরিবারের অসাধারণ অভিযানের গল্প, একটা রহস্যময় ধনভাণ্ডার আবিষ্কারের গল্প। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা একটা পরিবারের একতা আর ভালোবাসার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর মনে রেখো, জীবনে সবসময় একটা রহস্য লুকানো থাকে, শুধু সাহস নিয়ে খুঁজতে হয়। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। আর যদি তোমরাও কোনো অভিযানে যেতে চাও, মনে রেখো, পরিবারকে সাথে নাও, একা নয়, একসাথে। আল্লাহ হাফেজ।